সালামু আলাইকুম স্যার, শুরু করা যায়? আসসালামু আলাইকুম। আপনাদের সাম্প্রতিক এবং চলমান ঘটনা প্রবাহের যে ক্লাস, আমাদের আন্তর্জাতিক প্রসঙ্গের চলমান বিশ্বের সাম্প্রতিকের আন্তর্জাতিক অংশের যে ক্লাস সেটা আমরা শুরু করছি। সাম্প্রতিকের এই এই ক্লাসে আমরা আন্তর্জাতিক বিষয়গুলো, বিশেষ করে বর্তমান বিশ্বে কি ঘটছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তার সাথে যেহেতু আপনাদের পরীক্ষা সমাগত, পরীক্ষায় কোন বিষয়গুলো আসতে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব আর কি, যথাসম্ভব সংক্ষিপ্ত করে। এবং আমরা মার্ক করে দেওয়ার চেষ্টা করব কোন বিষয়গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলো আপনাদের জন্য পড়া দরকার। কাজে আশা করব যে আপনারাও একটু খাতা কলম নিয়ে বসার চেষ্টা করবেন এবং মোটামুটি একটু মার্ক করে রাখার চেষ্টা করবেন। যদি এটা মার্ক করেন তাহলে আমার মনে হয় যে আপনাদের পরবর্তীতে রিভিশন দিতে বা পড়তে খুব সহজ হবে এবং আপনারা খুব সহজেই আপনাদের সাম্প্রতিকের রিভিশনটা শেষ করতে পারবেন। তার আগে বলে নিই, ক্লাসের শেষে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের মধ্যে এই প্রশ্নটা বারবার আসে যে আসলে স্যার আমাদের ঠিক কতটুকু পড়তে হবে, বা সাম্প্রতিক থেকে কেমন প্রশ্ন আসে। আপনাদেরকে আমি একদম প্রথমে এটা উত্তর দিয়ে নিচ্ছি এবং বলে নিচ্ছি যে সাম্প্রতিক থেকে কয়টা প্রশ্ন আসছে এইটার যদি আমরা একটা তুলনামূলক পর্যালোচনায় যাই, তাহলে আমরা কতটুকু পর্যালোচনা করতে পারবো জানি না, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে বা এটা জেনে রাখতে হবে যে সাম্প্রতিকের যে বিষয়গুলো আছে, সাম্প্রতিকের এই বিষয়গুলো বা এই রিলেটেড বিষয়গুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তার মানে যত প্রশ্নই আসে গড়ে, বেশিরভাগ প্রশ্নই হচ্ছে সাম্প্রতিক রিলেটেড। তাহলে সরাসরি সাম্প্রতিক না, কিন্তু সেই বিষয় নিয়ে হয়তো আলাপ হচ্ছে, সেই বিষয়টা হয়তো ঘটে গেছে 1960 সালে, কিন্তু সেই বিষয়টা নিয়ে আবারও আলাপ হচ্ছে বা সেই বিষয়টা আবারও নতুন করে আলোচনায় এসেছে, তখন ওই 1960s-এর ওই বিষয়টাও গুরুত্বপূর্ণ হয়ে যায়। কাজে সাম্প্রতিক পড়ার ক্ষেত্রে আমাদের পুরো বিষয়টার যে একটা ব্রডার সিনারিও, একটা বড় যে চিত্র, বিগার পিকচার, সেটার দিকে আমাদের নজর দিতে হবে। তাহলে আমরা সাম্প্রতিক থেকে বেশি পরিমাণে কমন পাওয়ার চিন্তা আমরা করতে পারবো। তো আমরা শুরু করছি আমাদের চলমান বিশ্বের মানে আমাদের সাম্প্রতিক ক্লাসের আন্তর্জাতিক অংশ। আমরা একদম প্রথমে যে বিষয়টা পড়বো সেটা আমরা পড়বো মূলত বিভিন্ন দেশে যে স্বাধীনতাকামী অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর কি অবস্থা। আমরা জানি যে আহ, পাকিস্তানের একটা অঞ্চল যেটার নাম হচ্ছে বেলুচিস্তান, তাই না? আমরা জানি যে পাকিস্তানের বেলুচিস্তান, কি নাম? বেলুচিস্তান। ঠিক আছে, বেলুচিস্তান। আপনারা বেলুচিস্তান নাম শুনে কতটুকু বুঝবেন আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে একটু বলে রাখছি। এই যে বেলুচিস্তান যেটা আছে, হ্যাঁ, যেটা পাকিস্তানের অংশ, এই আপনারা যখন আমাদের এই আহ, আহ, ইয়েতে মানে মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তান বাংলাদেশ যখন যুদ্ধ হয় আর কি, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে যখন মারামারি হয়, ওই সময় পশ্চিম পাকিস্তান থেকে কিন্তু এই বালুচ রেজিমেন্ট, হ্যাঁ, বালুচ রেজিমেন্ট কিন্তু পাঠানো হয়েছিল। এবং বালুচ রেজিমেন্ট হচ্ছে পাকিস্তানের সবচেয়ে মানে এলিট ফোর্সের মধ্যে একটা আর কি। তো এই বেলুচিস্তানের জনসংখ্যা কিন্তু পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। কাজেই আমাদেরকে খুব ভালো করে এই বেলুচিস্তানের বিষয়টা দেখতে হবে, জানতে হবে বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হতে যাচ্ছে। তেমনি ভাবে ভারতে বেলুচিস্তান যেমন পাকিস্তান থেকে আলাদা হতে যাচ্ছে, আমরা জানি ভারত এবং পাকিস্তান দুইটা দেশ একটা প্রদেশ শেয়ার করে, একটা কমন নাম। সেই কমন নামটা হচ্ছে পাঞ্জাব। আমরা পাঞ্জাবের নাম শুনেছি খুব ভালো মতো। এই যে আমাদের পাঞ্জাব, এই পাঞ্জাব এই পাঞ্জাব দুইটা ভাগে বিভক্ত। এই পাঞ্জাবকে দুই ভাগে বিভক্ত করেছে, এক পাশে পাকিস্তান, এক পাশে ইন্ডিয়া। তাহলে শিয়ালকোট টিয়ালকোট যে অঞ্চল আছে পাঞ্জাবের, সেটা হচ্ছে পাকিস্তানের মধ্যে। আর পাঞ্জাবের এই যে হরিয়ানা, তারপরে হচ্ছে এই যে মানে একদম দিল্লির কাছাকাছি এসে হরিয়ানা, এছাড়া পাঞ্জাবের যে অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেগুলো ভারতের মধ্যে। তাহলে এই পাঞ্জাব যারা, পাঞ্জাবি যারা, এই পাঞ্জাবিরা তারা কিন্তু ভারতেরও হয় পাকিস্তানেরও হয়। হুম। তো পাক অধিকৃত পাঞ্জাব এবং ভারত অধিকৃত পাঞ্জাব, এভাবে আমরা বলতে পারি। তো এই যে পাঞ্জাব, সেই পাঞ্জাবের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নাম হচ্ছে শিখ। আপনারা যারা হিন্দি মুভি টুভি দেখেন, আপনারা জানবেন যে এই যে মাথায় বড় টারবান বা পাগড়ি পেঁচানো থাকে, হ্যাঁ, মাথায় বড় টারবান বা পাগড়ি পেঁচানো থাকে, ওই যে সর্দারজি বলে ডাকে তাদেরকে, ঠিক আছে? এরা হচ্ছে শিখ। আমরা দেখেছি যে এরা ট্রাক চালায়, আখ খায়, তাই না? এরকম একটা মানে একটা বিষয় দেখানো হয় আর কি ইয়েতে, আমাদের ওই মুভিগুলোতে।
তো এই যে পাঞ্জাবের যে শিখ জনগোষ্ঠী গোষ্ঠী আছে, এরাই হচ্ছে পাঞ্জাবের মূল নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, এবং এরা কিন্তু হিন্দি বা সরাসরি উর্দুতে কথা বলে না, এদের নিজস্ব ডায়ালেক্ট বা উপভাষা আছে। তাইলে এই শিখ সম্প্রদায় দীর্ঘদিন ধরে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, জম্মু কাশ্মীর, রাজস্থান এইগুলো নিয়ে এরা কি করে, এরা হচ্ছে স্বাধীন একটা রাষ্ট্র গঠন করতে চায় যেটার নাম হচ্ছে খালিস্তান। তাহলে এই স্বাধীন রাষ্ট্রটাকে তারা দিচ্ছে, নাম দিচ্ছে কি, খালিস্তান। এই খালিস্তানের একটা আলাদা পতাকা তারা বানাইছে। হ্যাঁ, তারা ওয়ারিশ দে পাঞ্জাব নামে, হ্যাঁ, ওয়ারিশ পাঞ্জাব দে বা ওয়ারিশ দে পাঞ্জাব, ঠিক আছে, এইটা হচ্ছে তারা, এইটা হচ্ছে এই নামে তারা দল গঠন করেছে একটা আলাদা, ওয়ারিশ পাঞ্জাব দে, এর মানে হচ্ছে পাঞ্জাবের ওয়ারিশ। ওয়ারিশ তো আপনারা বোঝেন, উত্তরাধিকার আর কি। ঠিক আছে, পাঞ্জাবের উত্তরাধিকারী নামে এই অমৃতপাল সিং বলে একজন ভদ্রলোক আছেন, যার নাম হচ্ছে অমৃতপাল সিং। এই অমৃতপাল সিং হচ্ছেন দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন কি জন্য, খালিস্তান নামক একটা আলাদা রাষ্ট্র গঠন করতে হবে, যারা শিখ অধ্যুষিত সম্প্রদায় বা শিখ সম্প্রদায়ের যারা আছে, যেসব অঞ্চল শিখ অধ্যুষিত সেসব অঞ্চল নিয়ে খালিস্তান রাষ্ট্র গঠন করতে হবে। এবং তারা একটা দল, সেই দলের নাম হচ্ছে ওয়ারিশ পাঞ্জাব দে বা ওয়ারিশ দে পাঞ্জাব। শিখদের প্রধান তীর্থস্থান হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির। আপনারা এই অমৃতসর যখন শুনবেন, অমৃতসরের স্বর্ণ মন্দিরের কথা যখন শুনবেন, আপনারা জেনে রাখবেন এই অমৃতসরের স্বর্ণ মন্দিরটা মূলত নির্মাণ করেছিলেন বাদশাহ আকবর। এবং আহ, এই যে অষ্টাদশ শতকে একটা শিখ সাম্রাজ্য এই পাঞ্জাবে ছিল, এবং এই শিখ সাম্রাজ্যকে নতুন করে মানে পুনরুদ্ধার করতে চায় এই খালিস্তানের মাধ্যমে। হ্যাঁ, এবং 70-80 দশকে যখন খালিস্তান আন্দোলন প্রথম শুরু হলো, তখন সেই আন্দোলন দমন করার জন্য পাকিস্তানের তখনকার যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি করলেন, পাঞ্জাবের অমৃতসরের এই যে স্বর্ণ মন্দির আছে সেইখানে তিনি অপারেশন ব্লু স্টার নামে একটা অভিযান চালাইলেন, এই যে নাম হচ্ছে অপারেশন ব্লু স্টার। এই যে অপারেশন ব্লু স্টার, এই অভিযানে প্রচুর পরিমাণে শিখ মারা যায়, এবং পাঞ্জাব রেজিমেন্ট এখানে অভিযান চালাইতে রাজি হয় না, তখন এখানে বিহার রেজিমেন্টকে পাঠানো হয়, মানে বিহারি যারা আর কি। ঠিক আছে, এই জন্য বিহারি পাঞ্জাবির কিন্তু সম্পর্কও খারাপ, এই বিহার রেজিমেন্টকে পাঠানো হয়, এবং তারা শক্ত হাতে খালিস্তানিদের দমন করে। যার কারণে ইন্দিরা গান্ধীর আবার যে দুইজন বডিগার্ড ছিল, সান সিং আর বান সিং বা সান্তার বান্তা, এই দুইজনই হচ্ছে আপনার এই শিখ ছিল, শিখ সম্প্রদায় ছিল। এই সান সিং আর বান সিং এর গুলিতে শেষ পর্যন্ত কি হলেন, ইন্দিরা গান্ধী নিহত হলেন। এবং এই ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পরে আমরা জানি পাকিস্তানের যে ব্ল্যাক ক্যাট কমান্ডো আছে, এই ব্ল্যাক ক্যাট কমান্ডো বাহিনী কিন্তু গঠন করা হয়। ইন্দিরা গান্ধী যখন নিহত হন, তখন আমাদের দেশে যেমন এলিট ফোর্স র্যাব আছে, তেমনি ভাবে এই ইন্দিরা গান্ধীর যে শিখ দেহরক্ষীদের হাতে ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর ব্ল্যাক ক্যাট নামে একটা কমান্ডো বাহিনী সেখানে গঠন করা হয়। তাহলে এই হচ্ছে খালিস্তানের মূল বিষয়। এখন খালিস্তান নিয়ে কেন ইদানিং আলোচনা করা হচ্ছে, কারণ 2023 সালের এপ্রিল মাসে অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন, এবং তাকে আসামের ডিব্রুগড় নামে একটা জেল আছে, সেই জেলে তাকে বন্দি করে রাখা হয়। এখন এই খালিস্তানিরা, যারা খালিস্তানপন্থী, তারা কিন্তু শুধুমাত্র ভারত না বা পাকিস্তান না, তারা ভারত পাকিস্তানের বাইরেও তারা বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত সক্রিয়। এবং বিশেষ করে কানাডাতে, কানাডাতে শিখ জনগোষ্ঠী প্রচুর পরিমাণে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কানাডার, মানে ইউরোপের যে দেশগুলো আছে, হ্যাঁ, বা আমেরিকার যে দেশগুলো আছে, তাদের মধ্যে কানাডায় শিখ জনগোষ্ঠী সবচেয়ে বেশি। এবং সেখানে হরদীপ সিং নিজ্জর, হ্যাঁ, হরদীপ সিং নিজ্জর হচ্ছেন কানাডার নাগরিক এবং ওইখানকার একজন প্রভাবশালী নাগরিক এবং একজন বিখ্যাত শিখ নেতা আর কি ওই জায়গার। ঠিক আছে, কাজে এই হরদীপ সিং নিজ্জরকে যখন একটা উপাসনালয়ের বাইরে তাকে গুলি করে হত্যা করা হয়, তখন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন যে এটার পেছনে রয়ের হাত আছে আর কি, মানে ভারতের সম্পৃক্ততা রয়েছে। তখন ভারত আবার এটা অস্বীকার করলে তখন এই যে গুরুবন সিং পান্নুনজে, হ্যাঁ, তাকে হত্যার চক্রান্ত করছে ভারত, এরকম একটা অভিযোগ যুক্তরাষ্ট্র করে। এবং তখন এই যে পান্নুন, যিনি যিনি শিখস ফর জাস্টিস, এই প্রতিষ্ঠানটার নাম বা এই সংগঠনটার নাম আমাদের মনে রাখতে হবে, শিখস ফর জাস্টিস। এই যে যে সংগঠনটা আছে, এই সংগঠনের প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরুবন সিং পান্নুন, এবং তিনি, তাকে হত্যা চক্রান্ত করছে ভারত, এরকমই একটা অভিযোগ যুক্তরাষ্ট্র করে। এবং যার কারণে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের কারণে কি করা হয়, যুক্তরাষ্ট্রের এই অভিযোগের কারণে হচ্ছে অবশেষে এই যে আমাদের এই মানে এই এই অভিযোগের কারণে কিন্তু ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বেশ অবনমন ঘটেছিল আর কি সম্পর্কের। হ্যাঁ, তাহলে এই যে খালিস্তান, খালিস্তান গঠন করা হচ্ছে কোথায়, খালিস্তান গঠন করা হচ্ছে ভারতে। হ্যাঁ, ভারতে শিখ, বিশেষ করে পাঞ্জাব, তারপরে ওই যে বললাম যে আপনার
অন্যান্য যে অঞ্চলগুলো আছে আশেপাশের মানে হিমাচল সহ, হ্যাঁ, এই আশেপাশে আরো কিছু অঞ্চল নিয়ে খালিস্তান রাজ্য তারা গঠন করার একটা প্রস্তাব করেছে। তাহলে এই নামগুলো আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এইবার আমরা দেখব আরো কিছু সংক্ষিপ্ত বিরোধপূর্ণ অঞ্চল। ঠিক আছে, বিরোধগুলো থেকে প্রশ্ন আসে সাম্প্রতিক, এজন্য আমাদেরকে বিরোধপূর্ণ অঞ্চলগুলো একটু দেখতে হবে। তাহলে লক্ষ্য করেন যে বিরোধপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে লক্ষ্য করেন যে আমাদের এই যে দক্ষিণ ওশেটিয়া এবং আবখাজিয়া, হ্যাঁ, দক্ষিণ ওশেটিয়া এবং আবখাজিয়া, এরা হচ্ছে জর্জিয়ার ভেতরে। এরা কিসের ভেতরে? জর্জিয়ার ভেতরে। এরা জর্জিয়া থেকে স্বাধীনতা চায়। তাহলে জর্জিয়া থেকে স্বাধীনতা চায় হচ্ছে দক্ষিণ ওশেটিয়া এবং আবখাজিয়া, এবং এরা প্রয়োজনে রাশিয়ার অন্তর্ভুক্ত হতে চায়, কিন্তু জর্জিয়ার অন্তর্ভুক্ত এরা থাকতে চায় না, অথবা এরা স্বাধীনতা চায়। তাহলে দেখেন যে নিউ ক্যালিডোনিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, নিউ ক্যালিডোনিয়া যেটা ফ্রান্সের কাছ থেকে এরা স্বাধীনতা চায়। তাহলে নিউ ক্যালিডোনিয়া স্বাধীনতা চাচ্ছে কার কাছ থেকে? ফ্রান্সের কাছ থেকে। অনেক সময় প্রশ্ন আসে, ইতিমধ্যে বিসিএস এই ধরনের প্রশ্ন এসেছেও, যে নিউ ক্যালিডোনিয়া এইটা কোন মহাসাগরের দ্বীপ, বা কোন মহাসাগরের দ্বীপাঞ্চল? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের দ্বীপাঞ্চল। তাহলে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিম অংশের মানে অংশের অবস্থান। তাহলে নিউ ক্যালিডোনিয়া হচ্ছে কি প্রশান্ত মহাসাগরে একটা দ্বীপ। প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ হচ্ছে নিউ ক্যালিডোনিয়া। এরপরে আমরা দেখি এই যে তাইওয়ান, তাইওয়ান দীর্ঘদিন ধরে চীনের কাছে তার সার্বভৌমত্ব হারিয়েছে। এটার একটা ঘটনা আছে, আমি আপনাদেরকে সংক্ষেপে ঘটনাটা বলি। দেখেন, কথা হচ্ছে যে চীনে যখন সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে, 1949 সালে যখন চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে, তখন এই যে সমাজতান্ত্রিক যে নেতা, তার নাম হচ্ছে মাও জেদং। তার নাম কি? তার নাম হচ্ছে মাও জেদং। তাহলে এই যে মাও জেদং, যাকে আপনারা মাও সেতুং বলে চেনেন, এই মাও সেতুংই হচ্ছে মাও জেদং। তাহলে এই মাও জেদং এর নেতৃত্বে যখন ফ্রান্সে যখন হচ্ছে আপনার এই, সরি, মানে চীনে যখন এই সমাজতান্ত্রিক বিপ্লব হয়ে গেল, তখন এই মাও জেদং এর যারা অনুসারী তারা চীনের মেইন ল্যান্ডটা, মানে চীনের যে মূল ভূমি সেটা দখল করে নিল। আর গণতন্ত্রপন্থীরা চলে গেল পালায়ে তাইওয়ানে। ঠিক আছে, গণতন্ত্রপন্থীরা কোথায় চলে গেল? তাইওয়ান পালায় চলে গেল। তাইওয়ান একটা আলাদা দ্বীপ দ্বীপ এই দ্বীপে তারা তাইওয়ান নামে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের চেষ্টা করলো। 1949 সাল থেকে শুরু করে একদম 1971 সাল পর্যন্ত, 1949 থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তাইওয়ানকেই চীন হিসাবে স্বীকৃতি দিল। লক্ষ্য করেন, যুক্তরাষ্ট্র কি করলো? তাইওয়ানকেই চীন হিসাবে স্বীকৃতি দিল। 1971 সালে চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটা কূটনৈতিক একটা সিস্টেম হইল। সেই কূটনৈতিক সেই অভিযানের নাম হচ্ছে পিং পং ডিপ্লোমেসি। আপনারা হয়তো শুনেছেন পিং পং ডিপ্লোমেসি। এই যে পিং পং ডিপ্লোমেসি বা টেবিল টেনিস কূটনীতি, এই পিং পং ডিপ্লোমেসি বা টেবিল টেনিস কূটনীতি ঘটলো 1971 সালে। এবং এই কূটনীতির কারণে, এই কূটনীতির কারণে চীন কি করলো? চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বৃদ্ধি করলো, এবং যুক্তরাষ্ট্র চীনকে স্বীকৃতি দিল, তাইওয়ানের স্বীকৃতি কেড়ে নিল, এবং এটার মাধ্যমে তাইওয়ান চীনের কাছে তার সার্বভৌমত্ব হারিয়ে ফেললো। তাইওয়ানের আর কোনো নিজের কোনো সার্বভৌমত্ব থাকলো না। আপনারা জানেন একটা রাষ্ট্র, একটা রাষ্ট্র যদি রাষ্ট্র হতে চায় তাহলে তার চারটা গুণ আবশ্যক। ঠিক আছে, রাষ্ট্রের কয়টা গুণ আবশ্যক? চারটা গুণ। তার মধ্যে একটা সর্বশেষ হচ্ছে সার্বভৌমত্ব, যেটা আপনি দেখতে পারবেন না কিন্তু অনুভব করতে পারবেন, সেই জিনিসটা হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে তাইওয়ান এভাবে চীনের কাছে তার সার্বভৌমত্বটা হারিয়ে ফেললো। তাইওয়ান কি করলো? চীনের কাছে তার সার্বভৌমত্বটা হারিয়ে ফেললো। এবং দেখেন, দেখেন এই যে এই হচ্ছে তাইওয়ান এবং চীনের ঘটনা, আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আশা করছি। এবার দেখেন, দার্জিলিংকে রাজধানী করে স্বাধীন গোর্খাল্যান্ড চায় ভারত এবং নেপালের গোর্খারা। তাহলে দার্জিলিংকে রাজধানী করে তারা কি চায়? স্বাধীন গোর্খাল্যান্ড চায়। তাহলে দেখেন, গোর্খাল্যান্ড চায় হচ্ছে নেপালের একটা অংশ এবং ভারতের একটা অংশ, এই দুইটা অংশ মিলে তারা চায় হচ্ছে কি? গোর্খাল্যান্ড। তাহলে দার্জিলিংকে তারা রাজধানী করতে চায়, এবং এই যে শিলিগুড়ি জলপাইগুড়ি সহ পুরো ওই অঞ্চলের যে যে অঞ্চলটা, এবং নেপালের যে একটা পাহাড়ি অঞ্চল, সে অঞ্চলকে মিলে তারা চায় গোর্খাল্যান্ড। এখন এই যে গোর্খা, গোর্খারা হচ্ছে একটা বিখ্যাত জনগোষ্ঠী, যারা তাদের মানে বীরত্ব, তাদের হিংস্রতা, এগুলোর কারণে তারা বিখ্যাত। ঠিক আছে, নেপালের যে গোর্খা আছে, ভারতের যে গোর্খারা আছে, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা গোর্খা রেজিমেন্ট তৈরি করে, এবং এই গোর্খা রেজিমেন্ট বিশাল পারদর্শিতা দেখায় যুদ্ধে আর কি। হ্যাঁ, নেপালের এই গোর্খারা। এরপরে আমরা দেখি বেলুচিস্তান, এই যে পাকিস্তান থেকে বেলুচিস্তান স্বাধীন হতে চায়। বেলুচিস্তান কোত্থেকে স্বাধীন হতে চায়? পাকিস্তান থেকে।
হ্যাঁ, তারা স্বাধীন হতে চায়। এরপরে দেখেন কুর্দিস্তান স্বাধীনতা চায়, ইরাক, ইরান এবং তুরস্ক থেকে কুর্দিস্তান স্বাধীনতা চায়। তাহলে এই স্বাধীনতাকামী অঞ্চল বা বিরোধপূর্ণ অঞ্চলগুলো দেখবেন আপনারা। এছাড়া দেখেন কাতালোনিয়া আছে, কাতালোনিয়া। কাতালোনিয়া হচ্ছে স্পেনের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত। কাতালোনিয়ার রাজধানীর নাম হচ্ছে বার্সেলোনা। নামটা একটু পরিচিত পরিচিত লাগে না? বার্সেলোনা একটা ক্লাব আছে ভাইয়ের, একটা ফুটবল ক্লাব। ঠিক আছে, সেই ফুটবল ক্লাবের কারণে বার্সেলোনা মূলত পরিচিত। তাহলে কাতালোনিয়ার রাজধানী হচ্ছে বার্সেলোনা, এবং এই বার্সেলোনার ক্লাব হচ্ছে বার্সেলোনা। আবার উম, স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ, মাদ্রিদের ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ। ঠিক আছে, কাজেই আপনারা একটু ভালো করে এই বিষয়গুলো জাস্ট যদি একটা আরেকটার সাথে রিলেট করে পড়েন, আপনাদের জন্য পড়াশোনা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এই কাতালোনিয়ার যে স্বাধীনতা আন্দোলনের নেতা, তার নাম হচ্ছে কার্লোস পুগদেমন। এবং তিনি তিনি কাতালোনিয়ার বিখ্যাত স্বাধীনতাকামী নেতা। তিনি দীর্ঘদিন ধরে কারা অন্তরীণ অবস্থায় আছেন, কিন্তু তিনি তারপরও কাতালোনিয়াকে স্বাধীন করতে চান। কেন কাতালোনিয়াকে স্বাধীন করতে চান? কারণ কাতালোনিয়ার ভাষাও কিন্তু স্প্যানিশ না, কাতালোনিয়ানরা নিজেদের মধ্যে একটা ডায়ালেক্টে কথা বলে, সেটার নাম হচ্ছে ক্যাটালান ভাষা। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন কাতালোনিয়ার সাথে স্পেনের আসলে মেলে না। এই জন্য কাতালোনিয়া কি করে, আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করতে চায়। ঠিক আছে, ত্রিপুরা থেকে আলাদা হয়ে ত্রুইপাই আইল্যান্ড প্রতিষ্ঠা করতে চায়। এটা টিপরারা এটা আলাদা করতে চায়। এরপর দেখেন বুগেনভিল স্বাধীনতা চায় পাপুয়া নিউগিনির কাছ থেকে। প্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ হচ্ছে বুগেনভিল। 1975 সাল পর্যন্ত দেশটা অস্ট্রেলিয়ার অধীনে ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। এটাও কিন্তু বিসিএস অলরেডি একবার আসছে, দেখেন বুগেনভিল। ঠিক আছে, স্বাধীনতা চায় পাপুয়া নিউগিনির কাছ থেকে। বুগেনভিল স্বাধীনতা চায় কোত্থেকে? পাপুয়া নিউগিনির কাছ থেকে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো একটু দেখতে হবে। বিরোধপূর্ণ অঞ্চল আমরা মোটামুটি মনে হয় শেষ করতে পেরেছি। এখন দেখেন বাইরের বিরোধপূর্ণ অঞ্চলগুলো নিয়ে তো আমরা আলোচনা করলাম, কিন্তু মধ্যপ্রাচ্যে, মধ্যপ্রাচ্যে একটা কঠিন বিস্ফোরা আছে, আমরা যেটাকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা বলছি, তাই না? এই মধ্যপ্রাচ্যের বিস্ফোরাটার নাম আসলে কি? এই মধ্যপ্রাচ্যের বিস্ফোরার নাম হচ্ছে ইসরায়েল। দেখেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা কঠিন সিচুয়েশন ছিল ওই সময়। ঠিক আছে, একটা কঠিন সিচুয়েশন ওই সময় ছিল। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দুঃখিত, প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে তখন এই প্রথম বিশ্বযুদ্ধের সময় কঠিন একটা সিচুয়েশন ছিল। এবং ব্রিটেনের অনেক অনেক হচ্ছে আপনার ইয়ে দরকার ছিল, মানে সমর্থন দরকার ছিল বিভিন্ন জায়গা থেকে। এবং ব্রিটিশরা তো ধরেন যে হেরেই যায়, এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, পরিস্থিতি কোন দিকে যায় কিছুই বলা যাচ্ছে না। এরকম একটা সময়ে, এরকম একটা সময়ে দেখেন ইহুদি আন্দোলনের সব মানে প্রবক্তা এবং ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, হ্যাঁ, থিওডর হার্জেল যিনি আছেন, উনি সর্বপ্রথম ইহুদি রাষ্ট্রের কথা উল্লেখ করেন। ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র, এই প্রস্তাবটা অনেকের কাছেই হাস্যকর মনে হয় সে সময়। ঠিক আছে, কিন্তু ডক্টর থিওডর হার্জেল তিনি প্রথম ইহুদি রাষ্ট্রের কথা উল্লেখ করেন। এবং ব্রিটিশ পররাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর লিখিত একটি ঘোষণা, সেটি বেলফোর ঘোষণা নামে পরিচিত। এবং সেই বেলফোর ঘোষণার মাধ্যমে হচ্ছে এই আমাদের এই আহ, মানে আহ, আমাদের এই বেলফোর ঘোষণার মাধ্যমে অবশেষে আমাদের এই আহ, ইসরায়েল এই রাষ্ট্রটা প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রগতি হয়। 2রা নভেম্বর 1917 সালে বেলফোর ঘোষণা করা হয়, এবং এই ঘোষণায় বলা হয় যে প্যালেস্টাইনে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। দেখেন আমি পাশে এই যে এটা হচ্ছে এই বেলফোর ঘোষণা, হ্যাঁ, রথচাইল্ডকে লেখা, লর্ড রথচাইল্ডকে লেখা। হ্যাঁ, আর্থার বেলফোরের যে মানে চিঠি আছে, হ্যাঁ, সেই চিঠি জায়নিস্ট ফেডারেশনের পক্ষ থেকে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এই জায়গায় সেটা দেখানো হয়েছে। এরপরে দেখেন এই যে ইসরায়েল রাষ্ট্র, এই যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো, এই ইসরায়েল রাষ্ট্র জন্ম নিল একদম চূড়ান্ত ভাবে যে সময়, ওই যে ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কিন্তু আপনার মানে আর্থার বেলফোর। হ্যাঁ, তারপরে এই যে আপনার ভদ্রলোকের নাম কি বললাম, এই যে থিওডর হার্টজেল, হ্যাঁ, ইহুদি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা যিনি ছিলেন, তার এই স্বপ্ন অনুযায়ী ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়ে গেল 14ই মে 1948-এ। তাহলে 14ই মে 1948-এ কি হলো, ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো। এবং ইসরায়েল রাষ্ট্রের এই জন্ম হওয়ার পরপরই আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেল পুরো আরব বিশ্ব জুড়ে। চা- হ্যাঁ, পুরো আরব বিশ্ব জুড়ে মানে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেল, সবাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। দেখেন, তো আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আরব ইসরায়েল যুদ্ধ হয় চারটা, মনে রাখবেন আপনারা। চারটা আরব ইসরায়েল যুদ্ধ হয় টোটাল। 1948-এ একটা, হ্যাঁ, 1956-তে একটা,
1967-তে একটা, আর একদম সর্বশেষ যেটা সেটা হচ্ছে 1973-এ। হ্যাঁ, এই মোট 4টা আরব ইসরায়েল যুদ্ধ হয়। এর মধ্যে 1956টা, 1967টা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে 1967 যে যুদ্ধ, সেটা 6 দিন ব্যাপী যুদ্ধ ছিল, এটাকে 6 ডেজ ওয়ার বলে। 6 ডেজ ওয়ার, ঠিক আছে, 6 দিন ব্যাপী যুদ্ধ, এটাকে বলা হয় 6 ডেজ ওয়ার। তাহলে এই যে 4টা যুদ্ধ, এই 4টা যুদ্ধ ইসরায়েলের হয় কি আরব দেশের বিরুদ্ধে। বিশ্বের একমাত্র ইহুদি দেশ হচ্ছে দেখেন ইসরায়েল। ইসরায়েল হচ্ছে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র। এর প্রধান শহর জেরুজালেম, তেল আবিব, হাইফা। হ্যাঁ, এগুলো হচ্ছে এর প্রধান শহর। এছাড়া দেখেন, দেখেন আপনারা যে এইখানে ভালো করে আপনাদের পড়তে হবে, ফিলিস্তিনে ইহুদি ইহুদি বসতি প্রতিষ্ঠার জনক হচ্ছে ব্যারন রথসচাইল্ড। আরব ইসরায়েলের মধ্যে যে প্রথম শান্তি চুক্তির নাম সেটা হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি, খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যাম্প ডেভিড চুক্তিটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। এই পাশে এই যে দেখেন, আপনাদের জন্য একটা ছোট্ট করে এখানে এই যে একটা ইসরায়েলের মানচিত্র দেখানো হয়েছে, ইসরায়েলের পতাকার কালারে এই মানচিত্রটা দেখানো হয়েছে। এইবার দেখেন ক্যাম্প ডেভিড চুক্তিটা আসলে আসলে কি। ক্যাম্প ডেভিড চুক্তি হচ্ছে 1978 সালে স্বাক্ষরিত হওয়া একটা চুক্তি, যেটা ওই যে আমাদের 1973 সালে যখন চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ হলো, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ হলে তখন সেই আহ, মানে 1973-এর এই যুদ্ধকে, হ্যাঁ, এই যে আমরা বললাম কি 1948, 56, 67 আর 73, তো এই যে 73-এর যে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ, এই যুদ্ধে একটা অস্ত্র প্রয়োগ করা হয়। সেই অস্ত্রের নাম ছিল তেল অস্ত্র। কি নাম ছিল? তেল অস্ত্র। তার মানে আরব দেশগুলো ঘোষণা দেয় যে যদি ইসরায়েল বেশি তিড়িবিড়ি করে এবং ইসরায়েলকে পাশ্চাত্যের যে দেশ সহায়তা করবে সেই দেশকে তারা আর তেল বেচবে না। And এই ঘোষণা দেওয়ার পরে তো পাশ্চাত্যের মোটামুটি 12টা বেজে যায়, কারণ তেল ছাড়া তো তারা চলতে পারে না। তখন তখন সৌদি আরবের উপর খুব প্রেসার আসে পাশ্চাত্য থেকে। আসলে তখন সৌদি আরবের এই যে এই প্রেসারের কারণেই বাদশাহ ফয়সালকে বলা হয় যে তোমাকে কিন্তু এক ঘরে করে দিব, তোমার উপর এত এমবার্গো দিব, এত অবরোধ দিব, হ্যাঁ, এত রকম বাণিজ্যের ট্রেড এমবার্গো এত বেশি পরিমাণে দেব যে তোমরা না খেয়ে মরবা। তখন বাদশাহ ফয়সাল একটা ঐতিহাসিক উক্তি করেন। তিনি বলেন যে আমরা এমন জাতি যে আমরা মরুভূমি থেকে উঠে আসছি। ঠিক আছে, মরুভূমিতে থেকে শুধু খেজুর আর ছাগলের দুধ খেয়ে বা উটের দুধ খেয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি, আমাদের পূর্বপুরুষরা তাদের জীবন অতিবাহিত করছেন। আর আমরা তেল খেয়ে বাঁচি না। ঠিক আছে, তেল তোমাদের লাগে, তোমাদের যে পাশ্চাত্য সভ্যতা, তোমাদের তেল দরকার হয়, তেল ছাড়া তোমরা চলতে পারো না, কিন্তু তেল ছাড়া আরব ঠিকই চলতে পারে, কারণ আমরা আবার পশু ভেড়া মেষ পালন করা শুরু করব, আবার আমরা দুধ দোয়ে দুধ খাওয়া শুরু করব, আবার আমরা খেজুর গাছ লাগাই খেজুর খাওয়া শুরু করব। ঠিক আছে, কিন্তু তোমরা কি করবা? হ্যাঁ, এইটা হচ্ছে তার যে এই শক্তিশালী জবাব। এটা ওই সময় বিশাল আলোড়ন ফেলেছিল এবং এখন পর্যন্ত এটা আসলে খুবই স্ট্রং একটা মানে আম, আমি বলবো যে স্টেটমেন্ট। এরপরে তাইলে এই ক্যাম্প ডেভিড যে চুক্তিটা আমাদের মনে রাখতে হবে, ক্যাম্প ডেভিড যেটা, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা সেনা ক্যাম্প। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের, এই যে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের একটা অবকাশ কেন্দ্রের নাম হচ্ছে এই ক্যাম্প ডেভিড। তো এই ক্যাম্প ডেভিড যে অবকাশ যাপন কেন্দ্র, এই অবকাশ যাপন কেন্দ্রে তখন আহ, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং ইসরায়েলের প্রেসিডেন্ট মেনাহিম বেগিন, জিমি কার্টার এবং এটা হচ্ছে আমাদের আনোয়ার সাদাত ভাই, এই তিনজন মিলে একটা চুক্তি করেন। ঠিক আছে, এবং মিশরের পক্ষে সেই চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত যে এই ক্যাম্প ডেভিড চুক্তি করেন, এই ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর প্রথম আরব দেশ হিসাবে, আমি আবারও বলছি, মিশর প্রথম আরব দেশ হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তাহলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার যে বিষয়গুলো আছে এগুলো আমাদের অনেকগুলো ব্যাপার পড়তে হবে, বাট প্রাথমিকভাবে আমরা জেনে রাখবো যে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় হচ্ছে মিশর। প্রথম মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় তুরস্ক। এগুলো আমাদের ভালো করে জানতে হবে। প্রথম স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এগুলো আমাদের ভালো করে জানা অতি জরুরি, অতি জরুরি। হ্যাঁ, তাহলে আনোয়ার সাদাত এই যে এটাতে স্বাক্ষর করেই মরে। তিনি যখন দেশে ফেরেন তখন মুসলিম ব্রাদারহুডের একজন সেনা সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং আনোয়ার সাদাত নিহত হন। ঠিক আছে, এরপর আমরা দেখি ইসরায়েলের সাথে 5টি দেশের সীমান্ত রয়েছে। হ্যাঁ, ইসরায়েলের সাথে 5টা দেশের সীমান্ত
রয়েছে। ফিলিস্তিন, মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান, প্রতিবেশী দেশের সাথে ইসরায়েলের সীমানা হচ্ছে গ্রিন লাইন। তাহলে ইসরায়েলের সীমানা হচ্ছে কি মূলত গ্রিন লাইন হচ্ছে ইসরায়েলের সীমা। ওকে। এরপর আপনারা দেখেন স্বীকৃতি। স্বীকৃতিতে আপনারা পড়বেন হচ্ছে প্রথম স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র, প্রথম মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় তুরস্ক, প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিশর। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে ভুটান। এই বিষয়গুলো একটু ভালো করে আপনাদের পড়তে হবে। তারপর আমরা দেখি জনমদুখী ফিলিস্তিনের যে বিষয়, সেগুলো আমরা একটু এক নজরে দেখব। ঠিক আছে, যে আমাদের ফিলিস্তিনের কোন কোন ব্যাপার আমাদেরকে পড়তে হবে। তাহলে একটু লক্ষ্য করেন যে আমাদের যে ফিলিস্তিন আছে, হ্যাঁ, সেই ফিলিস্তিনের রাজধানী হচ্ছে কোনটা? রামাল্লাহ। ফিলিস্তিনের রাজধানী মূলত রামাল্লাহ, তবে তারা জেরুজালেমকে রাজধানী হিসেবে দাবি করে। এই দাবি এখন পর্যন্ত মানে নিষ্পত্তি হয়নি আর কি, কারণ ইসরায়েল মাঝে রয়েছে, তাই না? ফিলিস্তিনকে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল হচ্ছে আল ফাতাহ। আল ফাতাহ প্রতিষ্ঠা করেন ইয়াসির আরাফাত, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল ফাতাহ প্রতিষ্ঠা করেন ইয়াসির আরাফাত। এরপরে ফিলিস্তিনকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ হচ্ছে আলজেরিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলজেরিয়া হচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ। তারপরে দেখেন পৃথিবীর প্রাচীনতম শহর জেরিকো, এগুলো পড়তে হবে, এগুলো থেকে প্রশ্ন আসে। খোদার ভূমি বলা হয় ফিলিস্তিনকে, পবিত্র ভূমি বলা হয় ফিলিস্তিনকে। হ্যাঁ, ওয়েলিং ওয়াল অবস্থিত ফিলিস্তিনে। তাহলে ফিলিস্তিনে ওয়েলিং ওয়াল অবস্থিত, এবং হামাস যে সংগঠনটা, এটা মূলত ফিলিস্তিনের সংগঠন। হ্যাঁ, হামাস হচ্ছে ফিলিস্তিনের সংগঠন। এবং এই হামাস বিষয়ে আমরা বিস্তারিত পড়ব। ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ কিছু শহরের নাম আমাদের জানতে হবে। অনেক সময় প্রশ্ন আসে এই শহরটি কোন দেশের শহর, বা কোনটি ফিলিস্তিনের শহর, কোনটি ফিলিস্তিনের শহর নয়, এই ধরনের প্রশ্ন আসতে পারে। গুরুত্বপূর্ণ শহর হচ্ছে রামাল্লাহ, গাজা, জেরুজালেম, বেথলেহেম, নাবালুস। এগুলো হচ্ছে কি গুরুত্বপূর্ণ শহর। এবং জেরুজালেমের উদ্ধারের জন্য খ্রিস্টানরা যে যুদ্ধ করে, সেটার নাম হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। ক্রুসেডকে বলা হচ্ছে ধর্মযুদ্ধ। ঠিক আছে, তাইলে এই ফিলিস্তিনের এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে। যে বিষয়গুলো মার্ক করে দিয়েছি সেগুলো আরো ভালো করে দেখতে হবে। এবার দেখেন যে মিশর থেকে, মানে আপনারা তো জানেন যে ফিলিস্তিনের যে গাজা উপত্যকা, সেই গাজা উপত্যকাটা টোটালি চারিদিক থেকে আবদ্ধ অবস্থায় আছে। গাজার লোকজনের কোথাও যাওয়ার জায়গা নেই। পৃথিবীর সবচেয়ে বড় ওপেন এয়ার প্রিজন হচ্ছে গাজা। তার মানে গাজা হচ্ছে পুরোটাই একটা জেলখানার মতো, যেখান থেকে আপনি ঢুকতে পারবেন না, বের হতে পারবেন না। গাজায় যাওয়াও নিষেধ, বের হওয়াও নিষেধ, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে গাজায় আপনার ইসরায়েলিরা একটানা বোমা হামলা করছে, আপনারা দেখেছেন। এবং এত এত কিলোটন বোমা গাজায় নিক্ষেপ করা হয়েছে, সেখানকার বাতাস দূষিত হয়ে গেছে। সেখানকার মানুষজন, ছোট ছোট বাচ্চারা এখন দেখবেন আপনারা এই যে অনাহারে, অর্ধাহারে, অপুষ্টিতে মারা যাচ্ছে। হ্যাঁ, এবং তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য যখন কেউ ত্রাণ দিতে চাচ্ছে, তখন সেই মার্চ মাস থেকে, হ্যাঁ, গাজায় টোটালি ত্রাণ প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে ইসরায়েল। চিন্তা করেন, একটা দেশ আরেকটা দেশে মানে ত্রাণ ঢুকবে কি ঢুকবে না, কি হবে, কি বিষয়াদি, এগুলো সব কিন্তু কি ঠিক করে দিচ্ছে। এটার মতো দুঃখজনক ব্যাপার আসলে আর কিছু হতে পারে না। তাহলে লক্ষ্য করেন যে এই যে গাজা যে টোটালি অবরুদ্ধ, গাজা যে টোটালি অবরুদ্ধ, তাহলে এই গাজায় প্রবেশ করার জন্য, মানে গাজা থেকে অন্য জায়গায় প্রবেশ করার জন্য, বা মিশর থেকে গাজা, গাজা থেকে মিশর, গাজা থেকে সিরিয়া, সিরিয়া থেকে গাজা, এইভাবে ঢোকার জন্য আলাদা আলাদা পথ আছে। তবে তার মধ্যে সবচেয়ে বড় যে, মানে সবচেয়ে বেশি আলোচিত যে পথ, সেটা হচ্ছে রাফা ক্রসিং বা রাফা সীমান্ত। হ্যাঁ, এটা একটু ভালো করে পড়তে হবে। গাজার সর্বদক্ষিণে অবস্থিত মিশরের মিশরে যে সিনাই বলয় সংক্রান্ত আছে, এটা লাগবে না। রাফা সীমান্তটা ভালো করে পড়বেন। এরপরে দেখেন আহ হামাস। হামাস প্রতিষ্ঠা হয় 10 ডিসেম্বর 1987। গাজাকে কেন্দ্র করে হামাস তার শাসন পরিচালনা করে। হামাস অর্থ সজীবতা ও উদ্দীপতা, সজীবতা ও উদ্দীপনা। তাহলে হামাস শব্দের অর্থ হচ্ছে সজীবতা ও উদ্দীপনা। এটা একটু ভালো করে আপনারা পড়বেন। ফাতাহ শব্দের অর্থ হচ্ছে বিজয়। হ্যাঁ, 1959 সালে ইয়াসির আরাফাত এই দল প্রতিষ্ঠা করেন। ইয়াসির আরাফাত হচ্ছে ফিলিস্তিনের ডিফ্যাক্টো লিডার, মনে রাখবেন। ইয়াসির আরাফাত হচ্ছে ফিলিস্তিনের ডিফ্যাক্টো লিডার, ফিলিস্তিনের একদম অবিসংবাদিত নেতা বলা হয় তাকে। হ্যাঁ, তার কবরও রামাল্লাতে। তাহলে দেখেন, রামাল্লাহ পশ্চিম দিকে কেন্দ্র করে ফাতাহ তার শাসন চালায়, অপরদিকে গাজার শাসনভার পুরোপুরিভাবে হামাসের হাতে ছিল। দেখেন ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ, এবং ঘরোয়া গোয়েন্দা সংস্থা হচ্ছে সিনবেত। ঠিক আছে, তাহলে সিনবেত এবং মোসাদ, এরা হচ্ছে ইসরায়েলের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা।
তারপরে দেখেন ফিলিস্তিনে নাকবা বলে একটা কথা প্রায় শোনা যায়, খুবই গুরুত্বপূর্ণ। নাকবা, নাকবা শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়। বিপর্যয় মানে ছোটখাটো বিপর্যয় না, একদম মহা বিপর্যয় হচ্ছে নাকবা। 1948 সালে 14ই মে ফিলিস্তিনের ভূমিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র স্থাপনের ঘোষণা দিলে 7 লাখের বেশি ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে বিতাড়িত ও রাষ্ট্রহীন হওয়ার বিপর্যয় শুরু হয়। আরবিতে এই বিপর্যয়কে বলে নাকবা। পৃথিবীর বিভিন্ন দেশে এই নাকবা দিবস পালন করা হয়। ফিলিস্তিনিদের উপর চলা যুগের পর যুগ ধরে যে বৈষম্য, ফিলিস্তিনিদের উপরে চলা যুগের পর যুগ ধরে যে অত্যাচার অনাচার, তার প্রতিবাদ করা হয় এই নাকবা দিবসে। তাহলে ফিলিস্তিনিরা এই জন্য 15ই মে নাকবা দিবস তারা পালন করে প্রত্যেক বছর। এবং 15ই মে 2023 থেকে জাতিসংঘ এই দিবসটাকে আনুষ্ঠানিকভাবে পালন করছে। তাহলে জাতিসংঘ এখন কি নাকবা দিবসকে আনুষ্ঠানিকভাবে পালন করছে বা নাকবা দিবসকে গ্রহণ করেছে। এরপরে দেখেন আমরা প্রায়ই বলি ইন্তিফাদা। হ্যাঁ, ইন্তিফাদার কথা বলি গল্পে, কবিতায়, আলোচনায়, বিভিন্ন জায়গায় আমরা ইন্তিফাদা শব্দটা উচ্চারণ করি। এই যে ইন্তিফাদা যে শব্দ, এটা মূলত একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে প্রকম্পিত করা, জেগে ওঠা বা উত্থান। তবে পারিভাষিক অর্থে ইসরায়েল দখলদারীদের বিরুদ্ধে মসজিদ থেকে আহ আহ আহ, শুরু হওয়া যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, সেটাই হচ্ছে ইন্তিফাদা। তাহলে ইন্তিফাদা এবং আলিয়া এই দুটো বিষয় আমাদেরকে বুঝতে হবে। দেখেন ইসরায়েল যে রাষ্ট্রটা, এই ইসরায়েল রাষ্ট্র, এই ইসরায়েল রাষ্ট্র তাদের তো আসলে কোনো, পানিটা একটু চেঞ্জ করে দেবেন। এই যে ইসরায়েল রাষ্ট্র তাদের তো আসলে মানে নির্দিষ্ট কোনো রাষ্ট্র কাঠামো বা জনগণ কারা হবে, হ্যাঁ, এই রাষ্ট্রের হচ্ছে আপনার নাগরিক কারা, এগুলো তো ঠিক করা ছিল না। সমস্ত বিশ্ব থেকে তারা কি করে, সমস্ত বিশ্ব থেকে তারা চেয়ে 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 ইহুদিদেরকে ইহুদিদেরকে ডাকে। ইহুদিদেরকে তারা সমস্ত বিশ্ব থেকে ডাকে এবং ডেকে ডেকে তাদেরকে বলে যে তোমরা ফিলিস্তিনে আসো, এবং ফিলিস্তিনে এসে তারপরে তাদেরকে ঘরবাড়ি করে দেয়া শুরু করে। দেখেন এই যে সমস্ত ইহুদিদেরকে ফিলিস্তিনের দিকে ডাকা, এটাকে বলা হচ্ছে আলিয়া। তাহলে আলিয়া কি, বিশ্বের সমস্ত জায়গায় যেখানে যে ইহুদিরা আছে, তারা যে ঘোষণার মাধ্যমে তারা এই আপনার মানে গাজায় বা ফিলিস্তিনে তারা আসতে চায়, সেটাকে বলে আলিয়া। অপরদিকে ইন্তিফাদা হচ্ছে এইটা প্রতিরোধের ডাক। ঠিক আছে, ইন্তিফাদা হচ্ছে আরবীয় জাতীয়তাবাদ যারা রক্ষা করে বা আরবীয় জাতীয়তাবাদ যারা মেনটেন করে, সে আরবি জাতীয়তাবাদ যারা মেনটেন করে তাদের জন্যে ডাক হচ্ছে ইন্তিফাদা। তাহলে ইন্তিফাদার যে ডাক সেটা দেয় কারা, সেটা দেয় ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিরা জেগে ওঠার জন্যে ফিলিস্তিনিদেরকে ডাকে। দুঃখিত। তো জেগে ওঠার জন্য ফিলিস্তিনিদেরকে ডাকে। এই যে জেগে ওঠার জন্য ফিলিস্তিনিদেরকে ডাকা, এই ব্যাপারটাকে বলছি ইন্তিফাদা। এখন পর্যন্ত ইন্তিফাদা হয়েছে মোটা দাগে 3টা। এখন তৃতীয় ইন্তিফাদা চলছে। অপরদিকে আলিয়া যেটা, এই আলিয়া হচ্ছে ইহুদিদেরকে এনে এনে ফিলিস্তিনিদেরকে মানে ফিলিস্তিনকে ভর্তি করে দেয়া আর কি, মানে একদম তারা একটা বাজে অবস্থা ফিলিস্তিনে তৈরি করতে চায়, এটাকে বলে আলিয়া। এখন দেখেন এই যে ফিলিস্তিনের মানে দুঃখ, দেখেন কোন লেভেলে চলে গেছে। আমি বলেছি যে গাজায় একটা ভয়াবহ মানবিক বিপর্যয় সেখানে চলছে। এখন গাজায় যখন মার্চ মাস থেকে ত্রাণ ঢোকা নিষেধ করে দিচ্ছে, তখন আপনারা গ্রেটা থানবার্গের নাম শুনেছেন বা গ্রেটা থুনবার্গের নাম শুনেছেন। এই গ্রেটা থানবার্গ বা গ্রেটা থুনবার্গ যিনি আছেন, তিনি তার একটা দল সহ গাজাতে ত্রাণ কার্যক্রম চালাতে যাচ্ছিলেন মেডলিন নামে একটা জাহাজে করে। জাহাজের নাম কি, জাহাজের নাম হচ্ছে মেডলিন। তাহলে গ্রেটা থুনবার্গ যাচ্ছিলেন কোথায়, যাচ্ছিলেন গাজায়। কি নিয়ে, ত্রাণ নিয়ে। সেই ত্রাণবাহী জাহাজের নাম ছিল মেডলিন। এই যে ত্রাণবাহী জাহাজ যেটা মেডলিন, এই মেডলিন জাহাজ পরিচালনা করে হচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএফসি। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, এফএফসি, এরা হচ্ছে এই মিডলিন জাহাজ পরিচালনা করে। এবং এই জাহাজ ভর্তি ত্রাণ নিয়ে গাজায় যাওয়ার পথে ইসরায়েল কি করে, এই গ্রেটা থুনবার্গ সহ অন্যান্যদেরকে আটক করে এবং গ্রেটা থুনবার্গের 100 বছরের জন্য ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করে দেয়। গ্রেটা থুনবার্গকে বলে তুমি 100 বছর ধরে ইসরায়েলে যেতে পারবা না, মানে 100 বছরের জন্য ইসরায়েল থেকে তাকে ব্যান করা হয়। এটা একটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল ব্যাপার। এখন এই যে ফিলিস্তিনের যে দুঃখ, হ্যাঁ, ফিলিস্তিনের যে দুঃখ, সেই দুঃখ বর্তমানে গাজায় গিয়ে একদম কঠিন শোকে এই দুঃখ পরিণত হয়েছে। ঠিক আছে, এইবার দেখেন হামাস। হামাস এবং হিজবুল্লাহ এই দুটো একটু পড়তে হবে। এইখানে যেটা দেখছেন আপনারা,
এটা হচ্ছে হামাসের লোগো, এখানে যেটা দেখছেন এটা হচ্ছে হিজবুল্লাহর লোগো আর কি। ঠিক আছে। হ্যাঁ, হামাস শব্দের অর্থ হচ্ছে উদ্দীপনা। হারাকাত আল মুয়াকামা মুকাওয়ামা আল ইসলামিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হামাস, যার অর্থ হচ্ছে উদ্দীপনা। দেখেন, এই হামাসের যে সামরিক শাখা আছে সেটার নাম হচ্ছে আল কাসাম ব্রিগেড। ঠিক আছে, মুসলিম ব্রাদারহুডের একটা শাখা হিসেবে প্রথম ইন্তিফাদার পরে হামাস 1987 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে এই হামাস বিষয়ে পড়ে এরপরে আমরা চলে যাব হিজবুল্লাহ। হিজবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দল বা স্রষ্টার দল। আল্লাহ যে দলকে বানিয়েছেন সেটা হচ্ছে হিজবুল্লাহ। দেখেন, হিজবুল্লাহ মূলত লেবানন ভিত্তিক একটা রাজনৈতিক দল এবং একই সাথে সশস্ত্র সংগঠন, যাদের প্রধান হিসেবে হাসান নাসরুল্লাহ দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। তা হাসান নাসরুল্লাহ যে দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর সাথে কাজ করছিলেন তাকে তো হত্যা করা হয়েছে। এই সামরিক শাখা হচ্ছে, দেখেন, জিহাদ কাউন্সিল, এগুলো একটু পড়বেন, জেনে রাখবেন হিজবুল্লাহ হচ্ছে লেবানন ভিত্তিক দল, এর অর্থ হচ্ছে আল্লাহ দল বা স্রষ্টার দল। ঠিক আছে, এবং লেবাননের প্রথম সারির রাজনৈতিক দল হিসেবে এরা বিবেচিত, এবং এদের প্রচুর পরিমাণে টাকা পয়সা অর্থকড়ি আছে এবং প্রচুর সৈন্যবাহিনী আছে, মানে সবচেয়ে বড় আর কি ইয়েগুলার মধ্যে এটা, বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে। এছাড়া আছে হুতি। হুতির মূল নাম হচ্ছে আনসারুল্লাহ বা আল্লাহ সমর্থক, এবং বিকল্প নাম হচ্ছে হুতি বা হুসি। তারপরে হচ্ছে তাদের ধর্ম ভিত্তি হচ্ছে শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দর্শন, এটা একটু দেখবেন। তবে হুথিরা সবচেয়ে বেশি কি করছে, তারা সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব সেটার বিরোধিতা করেছে। ঠিক আছে, এবং এদের সাংগঠনিক স্লোগান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইহুদিদের বিরুদ্ধে হচ্ছে এদের সাংগঠনিক স্লোগান। এই যে হুতি বা হুতি আন্দোলন, যে হুতি বা হুসি যে গোত্র, আব্দুল মালিক আল হুসি হচ্ছেন এটার প্রধান। এগুলো একটু দেখবেন, এখানে যে হুতির এমব্লেমটা দেয়া আছে এগুলা একটু দেখে নিতে হবে, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে হুতির মূল নাম হচ্ছে কি, আনসারুল্লাহ। ঠিক আছে, আনসারুল্লাহ, এটা বা আল্লাহ সমর্থক, এটা হচ্ছে হুতির মূল নাম। ঠিক আছে, তার মানে আব্দুল মালিক আল হুসি হচ্ছে এটার নেতৃত্বে থাকেন। এই যে বিরোধপূর্ণ অঞ্চলগুলো মোটামুটি আমরা দেখলাম, এরপরে আমরা আরো কিছু সংঘাতের ঘটনা পড়বো। তার আগে আমরা একটু এক নজরে কার্বন নিরপেক্ষ দেশ মানে আমাদের জলবায়ু সংক্রান্ত কিছু বিষয় একটু দেখে নেব। দেখেন, আমরা জানি পৃথিবীর একমাত্র কার্বন নেতিবাচক দেশ ছিল ভুটান, তাই না? বা পৃথিবীর প্রথম কার্বন নেতিবাচক দেশ হচ্ছে ভুটান। কার্বন নেতিবাচকতা বা কার্বন নিরপেক্ষ বিষয়টা কি? দেখেন, কার্বন নিরপেক্ষ বা কার্বন নেতিবাচক যে দেশগুলো আছে এই দেশগুলো কি করে বা এগুলোর ক্রাইটেরিয়াটা কি? হ্যাঁ, যে সকল দেশে মানে দূষণের একটা নির্দিষ্ট পরিমাণ মাত্রা আছে, সেই মাত্রার চেয়ে কম মাত্রার কার্বন নিঃসরণ হয়, কিংবা একদম কম পরিমাণে কার্বন নিঃসরণ হয়, যেগুলো শোষণের জন্য এনাফ অক্সিজেন, এনাফ গাছ আছে, তাহলে সে দেশগুলোকে কার্বন নিরপেক্ষ দেশ হিসেবে ধরে নেওয়া হয়। কার্বন নিরপেক্ষ দেশে সাধারণত কোনো কার্বন এমিশন নেই এরকম ধরে নিয়ে কাজ করা হয়। ভুটান, মাদাগাস্কার, পানামা, কমোরোস, সুরিনাম, গ্যাবন, গায়ানা, হ্যাঁ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কার্বন নিরপেক্ষ দেশ। ঠিক আছে, তাহলে কার্বন নিরপেক্ষ দেশ ভুটান, মাদাগাস্কার, পানামা, কমোরোস, সুরিনাম, গ্যাবন, গায়ানা, হ্যাঁ, এগুলো হচ্ছে কি কার্বন নিরপেক্ষ দেশ। তাহলে এই যে কার্বন নিরপেক্ষ যে দেশগুলো আছে, এই দেশগুলো কি কম পরিমাণ কার্বন নিঃসরণ করে, কম পরিমাণ, হ্যাঁ, কিংবা যতটুকু তারা নিঃসরণ করে তার চেয়ে বেশি তারা কি করেছে, অক্সিজেন তারা উৎপন্ন করে, হ্যাঁ, তার চেয়ে বেশি পরিমাণ কার্বন তারা শোষণ করে নেয়। তাহলে বেশি পরিমাণে কার্বন যেহেতু তারা শোষণ করে নিচ্ছে, বেশি পরিমাণে কার্বন যেহেতু তারা শোষণ করে নিচ্ছে আরো, এই কারণে এগুলোকে কার্বন নিরপেক্ষ দেশ বলা হয়। তাহলে কার্বন নিরপেক্ষ দেশগুলো আমাদের একটু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। দেখেন, কার্বন ক্রেডিট কি? ধরেন যে আপনি আপনি কিছু কার্বন ডাই অক্সাইড, আপনার যতটুকু মানে যতটুকু কার্বন বা গ্রিন হাউস গ্যাস আপনি নর্মালি ইমিশন করতে পারবেন বা নর্মালি আপনি খরচ করতে পারবেন, তার চেয়ে বেশি আপনার কি হলো লাগবে, কারণ আপনি একটা কলকারখানা প্রতিষ্ঠা করবেন, তখন আপনি কার্বন ক্রেডিট গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে এক ধরনের অনুমোদন, যার মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মানে কার্বন ডাই অক্সাইডের বা অন্য যে কোনো গ্রিন হাউস গ্যাস এইগুলো যেন নিঃসরণের অধিকার তারা পায়।
ঠিক আছে, তাহলে 1 টন কার্বন ক্রেডিট 1 টন কার্বন ডাই অক্সাইডের সমান। কারণ আপনি যদি 1 টন কার্বন ক্রেডিট আপনি গ্রহণ করেন বা কিনতে পারেন বা সংগ্রহ করতে পারেন, তাহলে 1 টন কার্বন ডাই অক্সাইড আপনি কি করতে পারবেন, আপনি নিঃসরণ করতে পারবেন। ঠিক আছে, তাহলে কার্বন ক্রেডিটের মূল লক্ষ্য হচ্ছে আপনাদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা। হ্যাঁ, এই পরিবেশ সম্পর্কে সচেতন করে এর নিঃসরণ কমাতে উৎসাহ দেয়া। এইবার রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু দেখে নেব, সেটা হচ্ছে মার্কিন মুলুকে নির্বাচনের বাতাস। মার্কিন মুলুকে নির্বাচনের বাতাস দেখেন, আমাদের মার্কিন মুলুকে আমাদের মার্কিন মুলুকে কি হচ্ছে, নির্বাচন হয়ে গেছে ইতোমধ্যে, তাই না? তাহলে মার্কিন নির্বাচনটা হচ্ছে এমন একটা নির্বাচন, যে নির্বাচনের দিকে সবাই তাকাই থাকে, তাই না? কে হচ্ছে পরবর্তী প্রেসিডেন্ট, কে হচ্ছে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট, রানিং মেট কে হবেন, হ্যাঁ, সুইং স্টেট গুলোতে কারা জিতবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রচুর জল্পনা কল্পনা চলে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচন হওয়ার পরবর্তী 1 বছর পর্যন্ত প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই সম্পর্কে প্রশ্ন আসে। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে পারি। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংক্ষিপ্ত পরিচয় যদি আমি দেওয়ার একটু চেষ্টা করি, তাহলে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করে 4 জুলাই 1776 সালে। ঠিক আছে, এবং স্বাধীনতা লাভ করে 3 সেপ্টেম্বর 1783 সালে। ওয়াশিংটন ডিসিতে হচ্ছে তার মানে রাজধানী মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং অভিবাসীদের দেশ হিসেবে পরিচিত। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত অভিবাসীদের দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রে যারা মার্কিনী বা যারা ওইখানে সাদা চামড়ার লোক, তারাও কিন্তু আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে নাই, তারা আসছে মূলত ব্রিটেন থেকে। তাহলে অভিবাসীদের দেশ হিসেবে পরিচিত কারা? অভিবাসীদের দেশ হিসেবে পরিচিত হচ্ছে যুক্তরাষ্ট্র। ওকে, এইবার দেখেন, মার্কিন মুলুকে নির্বাচনের বাতাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সংক্ষিপ্ত পরিচিতির যে বিষয়গুলো আমরা জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে হোয়াইট হাউসে এখনো বসবাস করেননি কোন প্রেসিডেন্ট, এরকম একটা প্রশ্ন আসে। হোয়াইট হাউসে এখনো বসবাস করেননি জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন ছিলেন প্রথম প্রেসিডেন্ট, প্রথম মার্কিন প্রেসিডেন্ট 1 নাম্বার। এবং দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন জন অ্যাডামস, উনি হোয়াইট হাউসে বসবাস করেছেন। দ্বিতীয় প্রেসিডেন্ট হচ্ছেন জন অ্যাডামস। তাহলে প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, একমাত্র তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউসে বসবাস করেননি বা করতে পারেননি, করার সুযোগ হয়নি। ঠিক আছে, তাহলে জর্জ ওয়াশিংটন এবং জন অ্যাডামস, এই দুজনকে আমাদের একটু ভালো মতো মনে রাখতে হবে। ঠিক আছে, মার্কিন মুলুকের নির্বাচনের বাতাস দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখবো মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় তারা আছে কয়টা, 50টা। তারা আছে কয়টা, 50টা। এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল জেলা বা ডিস্ট্রিক্ট, যেটা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, এটা হচ্ছে একটা। তবে যুক্তরাষ্ট্রের পতাকায় রেখা রয়েছে 13টা, এই যে স্ট্রাইপ টাইপ যে রেখা, এগুলো রয়েছে 13টা। এই 13টা স্ট্রাইপ হচ্ছে এই আহ, মানে 13 কলোনিজ নামে পরিচিত। যে 13টা মানে নগরী ছিল ওই সময়, ওই জায়গায় 13টা রাজ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। যখন যুক্তরাজ্যের থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আলাদা হয়ে যায়, তখন যুক্তরাজ্যের 13টি উপনিবেশ ছিল, সেগুলোকে একত্রে 13 কলোনিজ বলা হয়। তাহলে 13 কলোনিজ জিনিসটা কি, আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। 13 কলোনিজ হচ্ছে 13টা রাজ্যের, এই 13টা মানে রাজ্যের প্রতিনিধিরা স্বাধীনতা ঘোষণা করে 13 কলোনিজ এর মাধ্যমে। তাহলে স্টার আছে কয়টা পতাকায়? স্টার আছে 50টা। এবং স্ট্রাইপ আছে কয়টা? স্ট্রাইপ আছে হচ্ছে, স্ট্রাইপ কয়টা? 13টা, 13। সর্বমোট 13টা স্ট্রাইপ, মনে রাখবেন। ঠিক আছে, যদি একটু ইয়ে দিয়ে মুছে দিই এটা ভালো হবে। ওকে, তাহলে দেখেন, এই 13টা স্ট্রাইপ এবং এই 50টা স্টার, 50টা স্টারে হচ্ছে 50টা অঙ্গরাজ্য, 13টা স্ট্রাইপে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র শুরু করে, তখনই 13টা রাজ্যকে মানে প্রকাশ করা হয় 13টা স্ট্রাইপ দিয়ে। এবং এই 13টা রাজ্য আলাদাভাবে 13 কলোনিজ নামে পরিচিত। এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? 13 কলোনিজ। ওকে, ওকে, ওকে।
আচ্ছা, তাহলে আপনারা, ওকে ঠিক আছে, ওকে, তাহলে আপনারা 13 কলোনিজের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাই, দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এই জানেন যে সংবিধান নিয়ে অনেক কথাবার্তা হয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে পৃথিবীর সংক্ষিপ্ততম সংবিধানগুলোর মধ্যে একটা। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইভেন ইভেন আমরা যদি বলি যে ওই অনুচ্ছেদের ভিত্তিতে যদি ধরি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে পৃথিবীর সংক্ষিপ্ততম সংবিধান। এই সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন ছিলেন এই সংবিধান রচনা কমিটির প্রধান। কিন্তু জেমস মেডিসনকে মার্কিন সংবিধানের রূপকার বলা হয়, কারণ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মার্কিন সংবিধানের। বিশেষ করে মার্কিন সংবিধানে যে পার্সুট অফ হ্যাপিনেস এই কথাটা যুক্ত করা হয়েছে, যে শান্তির খোঁজে, হ্যাঁ, মানে এই যে আপনার মানুষজন যাবে, হ্যাঁ, ঘুরবে, এইটা জেমস মেডিসন হচ্ছে এই বিষয়টা তিনি যুক্ত করেছেন আর কি। তারপরে দেখেন, এই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য 2017 সালে স্বাধীনতার দাবি তুলেছিল, যা ক্যালেক্সিট নামে পরিচিত। এটা জাস্ট এক নজরে দেখলে হবে, খুব বেশি গুরুত্বপূর্ণ না। এইবার আসেন মূল আলোচনায়, আমাদের ডোনাল্ড ট্রাম্প ভাইয়ের ইয়েতে আসেন। ডোনাল্ড ট্রাম্প এর আগে 45তম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, পরে জো বাইডেন হয়েছেন, আবার তিনি 47তম মার্কিন প্রেসিডেন্ট, এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট আর কি তিনি। একজন খ্যাপাটে রাজার গল্প বলেছি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ট্রাম্পের ফার্স্ট লেডি হচ্ছেন মেলানিয়া ট্রাম্প, এবং তিনি আমেরিকা ফার্স্ট নীতির পুনর্ব্যবহার করেন। হ্যাঁ, আমেরিকা ফার্স্ট এই নীতির পুনর্ব্যবহার করেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ করেছেন 20 জানুয়ারি। রিপাবলিকান পার্টি হচ্ছে তার রাজনৈতিক দল, খুবই গুরুত্বপূর্ণ। 20 জানুয়ারি শপথ গ্রহণ করেন, খুবই গুরুত্বপূর্ণ তারিখ। এরপরে দেখেন, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন। কি ছিল? মেক আমেরিকা গ্রেট এগেইন। ঠিক আছে, এইটা ছিল ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান। তাহলে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে একটা ঐতিহাসিক ট্রাম্প কার্ড, তিনি এই স্লোগানটা ছিল তার। হুম, তিনি দেখিয়েছেন যে জো বাইডেন বা ডেমোক্র্যাটদের যে বিদেশ নীতি আছে সেটা অত্যন্ত দুর্বল, এবং এই দুর্বল বিদেশ নীতির কারণে ডেমোক্র্যাটরা খুবই পিছিয়ে পড়ছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব প্রতিপত্তি সমস্ত বিশ্বে সেটা দুর্বল হয়ে পড়ছে। তারা যুদ্ধ বাধাইতে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যুদ্ধের প্রক্সি দিচ্ছে, ইত্যাদি 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 করতে যেয়ে দুর্বল হয়ে পড়ছে। তো ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে একটা স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন, এই স্লোগানের মাধ্যমে তিনি সমস্ত আমেরিকাকে কি করছেন, এক জায়গায়, ইউএসএ কে এক জায়গায় করেছেন। এবং আহ বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। 2বার অভিশংসনের শিকার হয়েছেন, ইমপিচ করা হয়েছে তাকে। একমাত্র ব্যক্তি হিসেবে একাধিক ফৌজদারি মামলায় তিনি অভিযুক্ত হয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হন। হ্যাঁ, এরপরে হচ্ছে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করা, মানে ভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করা হচ্ছে দ্বিতীয় প্রেসিডেন্ট তিনি। এইগুলা পড়বেন। তার এই যে ট্রাম্পের যে রানিং মেট জেমস ডেভিড ভ্যান্স, তার বউয়ের নাম হচ্ছে উষা ভ্যান্স, তিনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত। এইটা নিয়ে এই যে সবাই বলতো যে যখন ট্রাম্প ক্ষমতায় চলে আসবে তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের 12টা বেজে যাবে, ঠিক আছে, কারণ হচ্ছে এই উষা ভ্যান্স হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত, আর ইয়ে তো ভারতে যে আছে, হ্যাঁ, হাসিনা তো ভারতে যে আছে, কাজে তাদের মধ্যে একটা কঠিন সম্পর্ক তৈরি হবে আর কি, ইত্যাদি ইত্যাদি। না, মানুষজন কোত্থেকে কি বের করে বলেন। মনে রাখবেন, একটা দেশের পররাষ্ট্রনীতি কখনো এই সিস্টেমে চলে না যে কার সাথে আপনার কতটুক সম্পর্ক বা কি বিষয়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা কঠিন শক্ত পররাষ্ট্রনীতি আছে যে দেশের, সেখানে প্রেসিডেন্টের খুব বেশি কিছু করণীয় থাকেন। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য, এটা আপনারা একটু বুঝবেন। 7টা রাজ্য আছে যেগুলোকে বলা হয় সুইং স্টেট। এইসব অঙ্গরাজ্যগুলো মানে কারা জিতবে কারা হারবে, হ্যাঁ, এই 7টা অঙ্গরাজ্য সাধারণত নির্দিষ্ট একটা দলকে ভোট দেয়। ঠিক আছে, কোনো নির্দিষ্ট দলের ঘাঁটি এরা না, কিন্তু যেদিকে এরা ঝুঁকে যায় সেদিকে এরা ঝুঁকে থাকে। এই 7টা মানে রাজ্যকে বলা হয় সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য। ঠিক আছে, এই নির্বাচনে 7 অঙ্গরাজ্যের মধ্যে 7টাতেই জয় পেয়েছেন ট্রাম্প। ট্রাম্প হচ্ছে 7টাতেই তিনি জিতেছেন। ঠিক আছে, আর ইলেকটোরাল কলেজ হচ্ছে যুক্তরাষ্ট্রের ভোটিং সিস্টেম। তার মানে কি, পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন আপনি কি করবেন, ইলেকটোরাল নির্বাচিত হবে জনগণের সরাসরি ভোটে, এবং তারা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে তারা জিতাবেন বা নির্বাচিত করবেন। মার্কিন প্রেসিডেন্টের ইলেকটোরাল কলেজের সংখ্যা হচ্ছে 538টা।
মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনের সিস্টেম সেটাকে বলা হয় উইনার টেক অল। আমি আপনাদের একটু বলে দিই, উইনার টেক অল, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সিস্টেম। তার মানে কি? তার মানে ধরেন যে একটা রাজ্য সে, আচ্ছা আমি সহজ বলি, ধরেন একটা রাজ্যের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়াতে ধরেন 50টা ইলেকটোরাল কলেজ ভোট আছে। আবার আরেকটা রাজ্যের নাম ধরেন ডেলাওয়ার। ডেলাওয়ার, ঠিক আছে, এই রাজ্যে ধরেন যে 2টা ইলেকটোরাল ভোট আছে। আরেকটা রাজ্যে ধরেন আছে 15টা। এখন আপনি কি করলেন, আপনি এখানে জিতেছেন, এখানেও আপনি জিতেছেন। তাহলে আপনি কি করবেন, আপনি যে জিতবে, এক ভোট পেয়ে ধরেন আপনি জিতছেন, এই দুটোই আপনি পেয়ে যাবেন। এক ভোট পেয়ে আপনি জিতছেন, এই 15টা আপনি পেয়ে যাবেন। কিন্তু ধরেন আমি জিতে গেছি এই ক্যালিফোর্নিয়ার এই 50টা জায়গায় আপনার চেয়ে 5টা ভোট বেশি পেয়ে। কত ভোট? মাত্র 5 ভোট বেশি পেয়ে জিতে গেছি, এই 50টাই আমার হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে উইনার টেক অল। ঠিক আছে, সেটাই বলা হচ্ছে। দেখেন, প্রতিটি অঙ্গরাজ্যের বিজয়ী প্রার্থী ওই অঙ্গরাজ্যের সকল ইলেকটোরাল কলেজ ভোট লাভ করবেন। কিন্তু দুইটি অঙ্গরাজ্যের, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে নেব্রাস্কা, বিজয়ী প্রার্থী সকল ইলেকটোরাল কলেজ ভোট পান না। এক্ষেত্রে ওই দুই অঙ্গরাজ্যে প্রতিটি প্রার্থীর প্রাপ্ত ভোটের শতকরা অনুসারে ইলেকটোরাল কলেজ পান। মেইন আর নেব্রাস্কা হচ্ছে এক্ষেত্রে একটু পৃথক। ঠিক আছে, এটাকে বলে উইনার টেক অল। ঠিক আছে, মোট ভোট হচ্ছে 538টা ইলেকট্রাল কলেজ, জয়ের জন্য দরকার 270টা, ট্রাম্প পাইছে 312টা। খুবই গুরুত্বপূর্ণ এটা। ইলেকট্রাল কলেজ ভোট মোট 538, জিততে লাগে 270, ট্রাম্প পাইছে 312। ঠিক আছে, বারবার আপনাদেরকে বলে দিলাম, এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। 538টা মোট ইলেকট্রাল কলেজ ভোট, 270টা হলে আপনি জিতছেন, আর ট্রাম্প পেয়েছে 312টা। তাহলে ট্রাম্প তো অস্থির জিতে দিচ্ছে, এটা তো বুঝতেই পারতেছেন। ঠিক আছে, এরপরে দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিনেটর টিনেটর এগুলা জাস্ট এক নজরে দেখবেন, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এগুলা খুব বেশি জরুরি না। দেখেন, আমরা যদি একটু দেখি যে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের উদ্ভাবিত রাজনৈতিক স্লোগান ছিল হচ্ছে আমেরিকা ফার্স্ট। উড্রো উইলসন যিনি, হ্যাঁ, উড্রো উইলসন তো বিখ্যাত মার্কিন প্রেসিডেন্ট, আপনারা জানেন। হ্যাঁ, যিনি পর পর 4 মেয়াদে নির্বাচিত ছিলেন। সরি, উড্রো উইলসন 4 মেয়াদে ছিলেন। উড্রো উইলসন হচ্ছে আপনার ওই যে 11 দফা দাবি ঘোষণা করেছিলেন। 4 মেয়াদে ছিলেন হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি 4 মেয়াদে নির্বাচিত হয়েছেন। আর বর্তমানে 2 মেয়াদের বেশি কেউ মানে নির্বাচিত হতে পারেন না আর কি। তাহলে দেখেন, ডেমোক্র্যাটদের প্রতীক হচ্ছে গাধা এবং রিপাবলিকানদের প্রতীক হচ্ছে হাতি। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে রিপাবলিকান। এটা হচ্ছে রিপাবলিকান, তার মানে ট্রাম্প কি? ট্রাম্প হচ্ছে হাতি। আর ডেমোক্র্যাট কি? ডেমোক্র্যাট হচ্ছে গাধা। ঠিক আছে, ওকে। ডেমোক্র্যাটরা হচ্ছে কি? গাধা। আর রিপাবলিকানরা হচ্ছে কি? হাতি। ঠিক আছে, দেখেন আরেকটা চমৎকার একটা ইয়ে আছে, এই যে ব্র্যাডলি ইফেক্ট বলে এটাকে, বা ওয়াইল্ডার ইফেক্ট বলে। ব্র্যাডলি ইফেক্ট বা ওয়াইল্ডার ইফেক্ট কি? ব্র্যাডলি ইফেক্ট বা ওয়াইল্ডার ইফেক্ট হচ্ছে যখন ভোটাররা মুখে বলছে যে তারা মাইনরিটি প্রার্থীকে ভোট দেবে। তার মানে ধরেন কোন একটা জায়গা থেকে ব্ল্যাক কেউ নির্বাচনে দাঁড়াইলো, এখন ভোটাররা বলছে যে হ্যাঁ আমরা তো খুবই মানবতাবাদী, আমরা কি বলবো, আমরা হচ্ছে তোমার ওই অবশ্যই মানে আমরা ব্ল্যাককে ইয়ে দেব। ঠিক আছে, ব্ল্যাক যারা থাকবে তাদেরকে আমরা ইয়ে দেব, মানে আমরা হচ্ছে নির্বাচিত করব বা ভোট দেব। কিন্তু বাস্তবে দেখা গেল যে তারা কখনোই আসলে ওই ব্ল্যাক যে প্রার্থী বা ওই কৃষ্ণাঙ্গ প্রার্থীকে তারা ভোট দেবে না, বরং তারা ভোট দেবে মেজরিটি বা শ্বেতাঙ্গ যে প্রার্থী থাকবে সেখানে তারা ভোট দেবে। এটাকেই বলে ব্র্যাডলি ইফেক্ট বা ওয়াইল্ডার ইফেক্ট। তার মানে ভোটাররা মুখে বলছে এক, করছে আর এক। মার্কিন যুক্তরাষ্ট্র এই সিস্টেমটাকে বলছে হচ্ছে ওয়াইল্ডার ইফেক্ট বা ব্র্যাডলি ইফেক্ট। মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। হ্যাঁ, কারণ আপনাদের এই যে একটা পরিভাষা সাধারণত আসে, কোনটা যে আসবে কে জানে, তাই না? এছাড়া দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো বাংলা ভাষার ব্যালট পেপার চালু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। আপনারা জানেন যে সেখানে জোহরান মামদানি নামে একজন আছে, জোহরান মামদানি। হ্যাঁ, তাকে বর্তমানে বাংলাদেশের এই যে হাসনাত আব্দুল্লাহকে জোহরান মামদানির সাথে তুলনা করছেন অনেকেই। কেন এই যে জোহরান জোহরান মামদানির সাথে হাসনাত আব্দুল্লাহকে তুলনা করা হচ্ছে? কারণ জোহরান মামদানি এমন একজন আমেরিকান পলিটিশিয়ান যে হচ্ছে আপনার মানে এমন কোনো টাকা পয়সা বা এমন কোনো প্রভাব প্রতিপত্তি তার ছিল না, বা এমন কোনো লিগেসি তার নাই। কিন্তু শ্রোতাদের, মানে শ্রোতা, তারপরে হচ্ছে যারা ভোটারদের মনের কথা তিনি এমন ভাবে বুঝতে পেরেছেন, এমন ভাবে উপলব্ধি করতে পেরেছেন যে তিনি
ওখানে কি করছেন, জিতে গেছেন। ঠিক আছে। তাইলে এই যে মানে আহ আহ, মানে 1991 সালে জন্ম নিয়ে, হ্যাঁ, তাও আবার কোথায়, উগান্ডার কাম্পালাই। হ্যাঁ, তিনি কিন্তু, আমরা এই যে বলি না উগান্ডা, হ্যাঁ, উগান্ডায় কিন্তু তার জন্ম। ঠিক আছে। তার বাপ হচ্ছে মাহমুদ মামদানি। ঠিক আছে। এবং মা হচ্ছে আবার আপনার ইন্ডিয়ান আর কি, মীরা নায়ার। তাইলে এই যে জোহরান মামদানি, এই ভদ্রলোকের এমন কোনো ক্যারিসমেটিক কোনো কিছুই নেই, কিন্তু লিডারশিপ আছে। যে লিডারশিপের কারণে তিনি এই নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির মেম্বার তিনি নির্বাচিত হয়েছেন। এবং এই নিউ ইয়র্কে প্রথমবারের মতো মানে বাংলা ভাষার ব্যালট পেপার চালু করা হয়েছে। এটা একটা বড় ঘটনা বাংলাদেশের জন্য। কাজে এটা আপনারা একটু ভালো করে দেখবেন। এরপর দেখেন, খুব সংক্ষেপে এখানে কয়েকটা বিষয় আপনাদের দেখাচ্ছি। অক্টোবর সারপ্রাইজ বলে আরেকটা ব্যাপার ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এটাকে বলে অক্টোবর সারপ্রাইজ। তার মানে কি অক্টোবর সারপ্রাইজ কি? ধরেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন হবে তো হচ্ছে নভেম্বর মাসে। তো এখন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে একদম শেষ দিকে হঠাৎ করে একটা প্রচন্ড সংবেদনশীল ইস্যু বা প্রতিশ্রুতির অভিযোগ বা হচ্ছে আপনার টাকা আদায় বা কোনো স্ক্যান্ডাল, কোনো নারী কেলেঙ্কারি বা এই ধরনের ব্যাপার স্যাপার, প্রেসিডেন্ট যারা প্রার্থীরা থাকবেন তাদের ব্যাপারে হঠাৎ করে এরকম একটা মানে ঘটনা ঘটে আর কি। মানে এরকম একটা বিষয় প্রকাশ হয়, স্ক্যান্ডাল পাবলিশ হয়ে যায়। হ্যাঁ, তো এইটাকে বলে হচ্ছে অক্টোবর সারপ্রাইজ। এটাকে বলা হচ্ছে অক্টোবর সারপ্রাইজ। এখন দেখেন, ফেইথলেস ইলেক্টর কারা? ধরেন যে কোনো দলীয় প্রতিনিধি যদি নিজ দলের বিপক্ষে অন্য দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীকে ভোট দেয়, তাহলে সেটাকে বলে ফেইথলেস ইলেক্টর বা অবিশ্বাসী ইলেক্টর। সুপার টিউসডে হচ্ছে যেদিন সবচেয়ে বেশি সংখ্যক অঙ্গরাজ্যে একই সাথে প্রাইমারি এবং ককাস হয়, হ্যাঁ, সেই দিনটাকে বলা হচ্ছে সুপার টিউসডে। প্রেসিডেন্টের মেয়াদকাল 4 বছর, সর্বোচ্চ 2বার নির্বাচিত হতে পারবে। প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছেন বারাক ওবামা। প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন হিলারি ক্লিন্টন। ঠিক আছে। এইগুলো আপনারা একটু পড়বেন। দেখেন, আহ একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেছিলেন রিচার্ড নিক্সন। প্রেসিডেন্টের মধ্যে হলিউড অভিনেতা ছিলেন রোনাল্ড রিয়ান, এই যে রিয়ান। এরপরে দেখেন, মার্কিন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন 20 জানুয়ারি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মার্কিন প্রেসিডেন্টকে শপথ পাঠ করান আর কি। এরপরে দুই পক্ষের মধ্যে যদি আমরা তুলনা করি, গাধা আর হাতির মধ্যে, দেখেন রিপাবলিকানরা হচ্ছে হাতি দল, ডেমোক্রেটিক পার্টিরা হচ্ছে কি, গাধা। ঠিক আছে। তাহলে 2024-এ এই গাধাদের নির্বাচনী স্লোগান ছিল, মানে কমলা হ্যারিসের নির্বাচনী স্লোগান ছিল লেটস উইন দিস। আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন। ভালো করে এই বিষয়গুলো আপনাদের পড়তে হবে। ঠিক আছে, ভালো করে এই বিষয়গুলো একটু দেখতে হবে, যেগুলো মার্ক করে দিলাম। এরপরে দেখেন উইঘুর সংকট। আপনারা জানেন যে চীনের জিনজিয়াং যে প্রদেশ আছে, সেই প্রদেশের একটা মুসলিম জাতিগোষ্ঠী হলো উইঘুর। উইঘুররা মুসলমান হওয়ার পরও তাদেরকে রোজা রাখতে দেওয়া হয় না, দাড়ি কাটতে বাধা দেওয়া হয়, শিশুদের পিতামাতা থেকে আলাদা করে রাখা হয়, যেন শিশুরা কোনো ক্রমেই পিতামাতার কাছ থেকে সালাম কালাম বা ইসলামের যে প্রাথমিক রীতিনীতি আছে, ইসলামী জীবনাচার আছে, এগুলো শিখতে না পারে। ঠিক আছে। উইঘুররা হচ্ছে তুর্কি বংশোদ্ভূত সুন্নি মুসলিম। জিনজিয়াং প্রদেশের রাজধানী হচ্ছে উরুমচি। এবং উইঘুরদের লক্ষ্য হচ্ছে উইঘুরিস্তান রাজ্য, মানে যে একটা রাষ্ট্র সেটা প্রতিষ্ঠা করা। উইঘুর নেত্রী রাবেয়া কাদরি, এটা ভালো করে পড়তে হবে। জিনজিয়াং প্রদেশের রাজধানী হচ্ছে উরুমচি, এটা ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্রের পর উইঘুর নির্যাতনকে গণহত্যা বলে অভিহিত করছে কানাডা সরকার। তাহলে এই বিষয়গুলো আপনারা এখান থেকে একটু পড়বেন। এগুলো পড়লেই মোটামুটি চলবে। দেখেন, আইসিজে তে ইসরায়েলের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনারা জানেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত যেটা, সেখানে যে কেউ সংক্ষুব্ধ হয়ে মামলা করতে পারে। 29 ডিসেম্বর 2024 ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনে আইসিজে। এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে হচ্ছে দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা। তাহলে দক্ষিণ আফ্রিকা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে তে মামলা করছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করছে। এছাড়া দেখেন, আইসিজে প্রতিষ্ঠিত হয় 1945 সালে। এই আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র আইনসমূহের মধ্যে দ্বন্দ্বের নিষ্পত্তি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ দেওয়ার কাজ করে এই আদালত।
এবং আন্তর্জাতিক আদালতে 9 বছর মেয়াদি 15 জন বিচারক দ্বারা এই আন্তর্জাতিক আদালত পরিচালিত হয়। তাহলে 9 বছর থাকে মেয়াদ, 15 জন বিচারক হন, একজন হন সভাপতি এটার মধ্যে। এটা হচ্ছে আন্তর্জাতিক আদালতের একটা ফরমেশন। ঠিক আছে, তাহলে আন্তর্জাতিক আদালতের ফরমেশনটা আশা করি আমরা ধরতে পারছি। এরপরে দেখেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। হ্যাঁ, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বিআরআই যেটা, এটাকে ওয়ান বেল্ট ওয়ান রোড নামে ডাকা হয় দেখেন, বা নিউ সিল্ক রুট নামে ডাকা হয়। এগুলো খুব ভালো করে পড়তে হবে। নিউ সিল্ক রুট, ওয়ান বেল্ট ওয়ান রোড, এগুলো একটু খুব ভালো করে আপনাদের পড়তে হবে। ঠিক আছে, তো দেখেন এই যে ওয়ান বেল্ট ওয়ান রোড, হ্যাঁ, নিউ সিল্ক রুট, এগুলা এদেরকে যে বলা হচ্ছে, এটা কেন বলা হচ্ছে সিল্ক রুট, এটাতে কেন বলা হচ্ছে? কারণ আপনারা জানেন যে একসময় চীন একসময় সিল্ক রপ্তানি করতো বিশ্বের এক জায়গা থেকে আরেক জায়গায়। দেখেন এই যে এইভাবে চীন, এই যে দেখেন দাগ দিয়ে দিয়ে দেখানো হচ্ছে, হ্যাঁ, এভাবে সিল্ক রপ্তানি করতো এক জায়গা থেকে আরেক জায়গায়। কিন্তু ঝামেলা হচ্ছে যে সময়ের সাথে সাথে এই সিল্ক রোডটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে বা নাই। এখন চীন চাচ্ছে কি, নতুন করে আবার এই এই নেটওয়ার্ক স্থাপন করতে চীন চাচ্ছে। তাহলে নতুন করে যদি এই স্ট্রাকচার আবার বা এই রুট আবার নতুন করে প্রতিষ্ঠা করা হয়, তাহলে কিন্তু ওই সময় এই সময়ের তফাৎ অনেক। কারণ এখন তো রাষ্ট্রের মধ্য দিয়ে যেতে হবে, রাষ্ট্রগুলোকে একমত হতে হবে চীনের সাথে ওয়ান বেল্ট ওয়ান রোড বা বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তৈরি করার ব্যাপারে। কাজেই এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা এই যে বিআরআই বা ওয়ান বেল্ট ওয়ান রোড, এটার যে নদীর বা সমুদ্রের যে অংশ, সেটাকে বলা হচ্ছে মেরিটাইম সিল্ক রোড। সেটা কি বলা হচ্ছে? সমুদ্রের অংশটাকে বলা হচ্ছে মেরিটাইম সিল্ক রোড। আবার আবার যখন এই যে স্থলভাগের উপর দিয়ে যাচ্ছে, তখন এই যে রাশিয়ার মধ্যে সাইবেরিয়া এলাকায় যখন যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে পোলার সিল্ক রোড। সেটাকে কি বলা হচ্ছে? পোলার সিল্ক রোড বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে পোলার সিল্ক রোড এবং মেরিটাইম সিল্ক রোড বা সিল্ক রুট, এইটা, এই যে এটা হচ্ছে পুরাটাই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে যেটা পরিচয় করাচ্ছে চীন। তাহলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটা মূলত চীনের মূল প্রকল্প বা মূল পরিকল্পনা। ঠিক আছে, এখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মূল কিওয়ার্ড হলো কানেক্টিভিটি। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মূল কিওয়ার্ড হচ্ছে কানেক্টিভিটি। দেখেন শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং পাকিস্তানের গাদার সমুদ্র বন্দরটি চীনের বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনায় গুরুত্বপূর্ণ। এই জন্য এরা করেছে কি দেখেন, পাকিস্তানের এই যে গাদার যে বন্দরটা, এই গাদার বন্দরটা পাকিস্তানকে এরা ঋণ দিয়েছে অনেক টাকা দিয়ে। পাকিস্তান যখন শোধ করতে পারছে না, তখন বলছে ঠিক আছে, তাহলে তোমার গাদার বন্দরটা আমার কাছে কি দাও, লিজ দাও। ঠিক আছে, তারপরে আমি দেখতেছি। আবার এই যে এখানে শ্রীলঙ্কার এই যে হাম্বানটোটা বন্দর যেখানে আছে, এই হাম্বানটোটা বন্দরটাও তারা একইভাবে লিজ নিয়েছে। হ্যাঁ, নিয়ে তারা কি করছে, শ্রীলঙ্কার এই হাম্বানটোটা বন্দর, হ্যাঁ, তারপরে হচ্ছে এই পাকিস্তানের এই গাদার বন্দর, এগুলা হচ্ছে কি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ভূমিকায় গুরুত্বপূর্ণ। এবং এদেরকে ছলে বলে কৌশলে যেভাবে পারে চীন দখল করে নিছে। এছাড়া চীন এই যে জিবুতিতে, হ্যাঁ, জিবুতি আফ্রিকার দেশ, জিবুতিতে তাদের ঘাঁটি বানাইছে দেশের বাইরে। আফ্রিকার দেশ জিবুতিতে তাদের প্রথম সেনা ঘাঁটি বানাইছে। এভাবে চীন বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়াই পড়তেছে তার মেরিটাইম সিল্ক রোড দিয়ে। ঠিক আছে, তার মেরিটাইম সিল্ক রোড দিয়ে চীন বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়াই পড়তেছে। ওকে, এরপরে আমরা দেখি কোথায়, আচ্ছা এগুলো তো আমরা বললাম, এটা তো একটু স্টার দিয়ে দিই, না হয়তো আপনারা আবার পড়বেন না, তখন আবার বিপদ হয়ে যাবে। এছাড়া এই যে শ্রীলঙ্কার হাম্বানটোটা, পাকিস্তানের গাদার সমুদ্র বন্দর, এটা তো স্টার দিয়ে দিতে হবে। ওকে, এরপরে দেখেন নোবেল পুরস্কার 2024। পুরস্কার থেকে আসলে আমাদের একটু কিছু বিষয় দেখতে হয়, বিশেষ করে নোবেল পুরস্কার। তারপরে হচ্ছে আমাদের ভালো করে দেখতে হয় হচ্ছে যে অস্কার, হ্যাঁ, নোবেলের পাশাপাশি আমাদের একটু অস্কারটা দেখতে হয়। হ্যাঁ, তো আপনারা একটু এগুলা একটু দেখবেন। নোবেল পুরস্কার বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানটা আপনারা খুব ভালো করে দেখবেন। নর্মালি শান্তি সাহিত্য অর্থনীতি গুরুত্বপূর্ণ থাকে, শান্তি সাহিত্য এবং অর্থনীতি। আপনারা নোবেলটার চিকিৎসা এটাও ভালো করে দেখবেন। বিশেষ করে ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রাফকুন, এই দুজন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে এবার নোবেল পুরস্কার লাভ করেছেন। মোট দুইজন মাইক্রো আরএনএ আবিষ্কার করেছেন এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে কিভাবে ভূমিকা পালন করে সে বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা তারা করেছেন। তো আপনারা এগুলো আমার চেয়ে ভালো বুঝবেন, মাইক্রো আরএনএ কি এটা আমি আসলে জানি না খুব বেশি, এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন কি জিনিস, মানে এই জিনটাও কি, এগুলা কি মানুষের ঘাড়ে লাগে কিনা অন্যান্য জিনের মতো, সেটাও আসলে আমার খুব বেশি ভালো জানা নেই। কাজে আপনারা একটু ভালো করে এই বিষয়টা মনে রাখবেন। ঠিক আছে, ভিক্টর অ্যামব্রোস আর গ্যারি রাভকুন, এই দুজন হচ্ছেন কি
এই দুজন হচ্ছে নোবেল পুরস্কার 2024-এ চিকিৎসা বিজ্ঞানে নোবেল লাভ করেছে। এছাড়া দেখেন পদার্থবিজ্ঞানে আপনারা দেখবেন এক নজরে, রসায়ন বিজ্ঞানে আপনারা দেখবেন এক নজরে তারা কি করেছেন, প্রোটিন ডিজাইনের কম্পিউটেশনাল পদ্ধতি উদ্ভাবন করেছেন। তারপরে দেখেন হচ্ছে সাহিত্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যান কাং বলে একজন ভদ্র মহিলা, তিনি হচ্ছে সাউথ কোরিয়ান বা দক্ষিণ কোরিয়ান আহ নাগরিকতা তার। আহ তিনি হচ্ছে নোবেল পেয়েছেন তার রচিত কাব্যিক আবেদনময়ী ফিকশন রচনার জন্য, যেগুলো তীক্ষ্ণ ঐতিহাসিক মনোবেদনা তুলে ধরে এবং মানব জীবনের ভঙ্গুরতাকে প্রকাশ করে। তাহলে দেখেন, তীক্ষ্ণ ঐতিহাসিক মনোবেদনা তুলে ধরে এবং মানব জীবনের ভঙ্গুরতাকে প্রকাশ করে, ঠিক আছে। এটা হচ্ছে হ্যান কাং। হ্যাঁ, যিনি হ্যান কাং হচ্ছে কি সাউথ কোরিয়ান নাগরিক। আচ্ছা, হ্যান কাং এর বিখ্যাত বিখ্যাত আহ মানে কয়েকটা বই কে বলতে পারবেন? বিখ্যাত অন্তত একটা বই যদি আপনারা বলতে পারেন। হ্যাঁ, হ্যানকাং তার বিখ্যাত বই, ঠিক আছে, বিখ্যাত বই। আমি আপনাদের কমেন্ট আসলে দেখতে পাচ্ছি না, তারপরও আপনারা লিখবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, হ্যানকাং এর বিখ্যাত বই হচ্ছে দা ভেজিটেরিয়ান। এটা হচ্ছে হ্যানকাং এর বিখ্যাত গ্রন্থ দা ভেজিটেরিয়ান। আপনারা জানেন যে ভদ্রমহিলা কিন্তু একজন বিখ্যাত ভদ্রমহিলা, তাই না? মানে তার লেখা বই, হুম, তার লেখা বই কি হয়েছে, নোবেল পাইছে সাহিত্যে। কঠিন বিষয়, একজন নারী, তার লেখা বই সাহিত্যে নোবেল পাইছে। আচ্ছা, এরপরে দেখেন শান্তিতে নোবেল পেয়েছে নিয়ন হিদানকিও, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নিয়ন হিদানকিও শান্তিতে নোবেল পেয়েছে, জাপানিজ একটা সংস্থা। এরা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে চায় এবং প্রত্যক্ষদর্শী সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করার জন্য যে নাগরিক অস্ত্র, এই পারমাণবিক অস্ত্র কখনোই পুনরায় ব্যবহার করা উচিত নয়। তাহলে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য চেষ্টা করছে কে? নিয়ন হিদানকিও। এই যে নিয়ন হিদানকিও, এরা একটা জাপানিজ সংস্থা, এবং এই নিয়ন হিদানকিও এবার নোবেল শান্তিতে পুরস্কার লাভ করেছে। তারপরে দেখেন অর্থনীতিতে এবার নোবেল পুরস্কার লাভ করেছে তিনজন। কাজে এটা খুব বেশি ভালো করে না দেখলেও চলবে, মোটামুটি একটু জানবেন। এরপরে ইসরায়েল ইরান সংকট, এইটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এখানে, তারপরে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা একেবারে 5 স্টার মেরে রাখতে পারেন এটাতে। ইরান ইসরায়েল সংকটটা দেখেন, খুব সংক্ষেপে পড়াবো, আমি বলি। 13ই জুন 2025 অপারেশন রাইজিং লায়ন, যেটা, এটা হচ্ছে ইসরায়েল কি করে, ইরানে এই সামরিক অভিযান চালায়। চালাইলে তখন 14 তারিখে ইরান আবার ইসরায়েলের বিরুদ্ধে একটা সামাজিক অভিযান পরিচালনা করে, যেটা নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস। ঠিক আছে, দেখেন, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে কাতারের মার্কিন ঘাঁটিতে অপারেশনে ব্ল্যাক গ্ল্যাড টিডিং ভিক্টরি এই নামে হামলা করে, অপারেশন গ্ল্যাড টিডিং টিডিং ভিক্টরি এই নামে হামলা করে ইরান। খুবই গুরুত্বপূর্ণ, কাতারের মার্কিন যে ঘাঁটিটা আছে সেই ঘাঁটির নাম হচ্ছে আল উদেইদ, আপনারা হয়তো জানেন। আল উদেইদ, আল উদেইদ ঘাঁটি। এই ঘাঁটিতে কি করে, বিমান ঘাঁটিতে মিসাইল হামলা করে হচ্ছে ইরান। এখন এই মিসাইল হামলা যখন হয়, আপনারা জানেন যে আপনারা জানেন যে ওই আমাদের ইসরায়েলের অনেকগুলো, হ্যাঁ, মিসাইল ডিফেন্স সিস্টেম আছে। সেই মিসাইল ডিফেন্স গুলো সিস্টেমগুলো কাজ করে, ঠিক আছে। তো এই যে মানে ইসরায়েলের যে মিসাইল ডিফেন্স সিস্টেম আর কি, ইসরায়েলের যে মিসাইল ডিফেন্স সিস্টেম, এই মিসাইল ডিফেন্স সিস্টেমের তিনটা ভাগ আছে, ঠিক আছে। ইসরায়েলের মিসাইল, আরে, আচ্ছা, আমি একটু দুঃখিত, কোনো কারণে, আমার স্মার্ট যে ইয়েটা আছে এটা একটু সমস্যা করছে আর কি। আমি
হ্যাঁ, এবার আবার ঠিক হয়েছে, দুঃখিত, আমি একটু অসুবিধা হয়েছিল আর কি। আমি আবার এটা মুছে ঠিক করে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তো যা বলছিলাম যে দেখেন আমাদের এই ইসরায়েলের মানে এই ধরেন যে কাতারে তো আলুদেইদ বিমান ঘাঁটি যেটা আছে, এই কাতারে যে মার্কিন ঘাঁটি, এটার নাম হচ্ছে আলুদেইদ। আপনারা এটা একটু মনে রাখবেন, আলুদেইদ ঘাঁটি। এটা মানে মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী ঘাঁটিগুলোর একটা আর কি। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের। তো ইরান যখন ইসরায়েলে হামলা করে, হামলা করলে তখন ধরেন যে এই যে ইসরায়েলে হামলায় ইরানের যেসব মিসাইল, এই যে ফাত্তাহ, তারপরে খাইবার, এরপরে শেকান, হ্যাঁ এগুলা হচ্ছে আপনার ইরান এইসব মিসাইল ব্যবহার করছে। এবং এইসব মিসাইলের মধ্যে আমরা অনেক রকম গুজব টুজব শুনছি যে এই হচ্ছে ওই হচ্ছে। হ্যাঁ, বাট ইরান মোটামুটি কিন্তু খুব ভালো ফাইট দিয়েছে, তাই না? পুরোটা সময় জুড়ে আমরা দেখেছি। তো দেখেন ইসরায়েলে ইরান টোটাল মিসাইল মেরেছে ধরেন 1300-ও বেশি, কিন্তু ইসরায়েলে গিয়ে এত সব মিসাইল তো পড়ে নাই। তাইলে কি ঘটছে? কারণ হচ্ছে যে আপনারা জানেন যে নর্মালি হচ্ছে একটা, যখন প্রথমে যায় ইসরায়েলের দিকে, আচ্ছা একটু ধরেন যে যে লেয়ার গুলো আছে, হ্যাঁ যে লেয়ার গুলো আছে, হ্যাঁ একদম প্রথমে, একদম উপরে, ঠিক আছে, ডেভিড স্লিং নামে, ডেভিড স্লিং নামে আপনার হচ্ছে এখানে একটু লিখে দিই, ডেভিড স্লিং, হ্যাঁ এই নামে ক্ষেপণাস্ত্র আটকায় দেয়। ঠিক আছে, এই নামে ক্ষেপণাস্ত্র আটকায় দেয়া হয়। এবং যখন এই ডেভিড স্লিং নামে, এই নামে যখন ক্ষেপণাস্ত্র কিছুটা আটকায় দেয়া হয় উপরে, তখন কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে যায়। এর আগে ইরান থেকে যাওয়ার পথে জর্ডান, সিরিয়া, এই সব প্রত্যেকটা জায়গাতে, তারপরে যে কাতার, প্রত্যেকটা জায়গা থেকে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য মানে যে বিমান বাহিনী আছে, এই সব দেশের যে এই বিমান বাহিনী আছে, জর্ডানের যে রয়্যাল এয়ার ফোর্স আছে, এগুলা কিন্তু কি করে, মিসাইল ধ্বংস করতে থাকে। এরপরে ডেভিড স্লিং এ আটকা পড়ে। এই ডেভিড স্লিং এর অপর নাম হচ্ছে ম্যাজিক ওয়ান্ড, আমি একটু লিখে দিই, ম্যাজিক ওয়ান্ড। হ্যাঁ, তো এই ম্যাজিক ওয়ান্ড বা ডেভিড স্লিং, এটাতে আটকা পড়ে প্রচুর এই যে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, ক্রুজ মিসাইল, এগুলো ধ্বংস হয়ে যায়। এবং দেখেন আরেকটা অ্যারো নামে আরেকটা সিস্টেম আছে, অ্যারো কই গেল, অ্যারো। এই অ্যারো সিস্টেমটা কি করে, যত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আছে সেইগুলা এখান থেকে, সেগুলো উপরে ইন্টারসেপ্ট করে ধ্বংস করে দেয়। এবং দেখেন একদম নিচের দিকে যেটা থাকে, হ্যাঁ একদম নিচের দিকে যেটা থাকে, সেটা হচ্ছে এই যে আমাদের আয়রন ডোম, যেটার নাম শুনেছেন সবচেয়ে বিখ্যাত, যেটা বারবার বলা হয় আয়রন ডোম। এই আয়রন ডোম কি করে? আয়রন ডোম হচ্ছে স্বল্প পাল্লার, তার মানে একেবারে ধরেন যে আপনার ঘরের মধ্যে ঢুকে গেছে হামাস, যেটা যেসব ক্ষেপণাস্ত্র মারে, সেই সব ক্ষেপণাস্ত্র হচ্ছে আয়রন ডোম ইন্টারসেপ্ট করে এবং সেগুলোকে আটকায়, বা উপরে থাকতেই হচ্ছে আপনার ধ্বংস করে। এই আয়রন ডোম বা আয়রন বিম, এগুলা হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সিস্টেম। অ্যারো, এটা হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেম। ম্যাজিক ওয়ান্ড বা ডেভিড স্লিং, এগুলা হচ্ছে মানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস মানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া মানে এছাড়া তারা থার্ড, তারা ব্যবহার করে থার্ড, THAAD, থার্ড, হ্যাঁ এটাও তারা ব্যবহার করে। তাহলে এই যে মানে ইসরায়েল শেষ পর্যন্ত এত পরিমাণ মিসাইল তারা মারছে, মানে ইরান এত পরিমাণ মিসাইল মারছে যে ইসরায়েল ইন্টারসেপ্টর সংকটে পড়ছে। তার মানে ওই যে মিসাইল তো ইন্টারসেপ্ট করতে প্রচুর পরিমাণে আপনার ওই মানে যন্ত্রপাতি দরকার হয় আর কি, ঠিক আছে। এবং শেষ পর্যন্ত এরা ইন্টারসেপ্টর নিয়ে মানে এরা ঝামেলায় পড়ছে যে আর মানে খুঁজে পায় না আর কি, বা তাদের স্টকে আর নাই, এরকম একটা অবস্থায় পড়ছে। এখন এই যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধবিরতিটাতে মূল নেতৃত্ব দিছে যে দেশ, সেই দেশটার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। 24 জুন 2025 তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়। এবং এই যুদ্ধকে ডোনাল্ড ট্রাম্প বলছেন 12 ডেজ ওয়ার বা 12 দিনের যুদ্ধ। হুম। এখন ইরানের সাথে কেন যুদ্ধ বাঁধলো? দেখেন ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে অনেক রকম কথা ছিল। আমরা দেখেছি P5+1 মানে পাওয়ার 5+1 নামে একটা গোষ্ঠী গঠন করা হয়েছে। তার মানে যুক্তরাষ্ট্রের, যুক্তরাজ্য সহ, হ্যাঁ যে যে শক্তিশালী দেশগুলো আছে এবং তার সাথে জার্মানি যুক্ত হয়ে, এই যে আপনার ভেটো প্রদান করার ক্ষমতা সম্পন্ন 5টা দেশের সাথে জার্মানি যুক্ত হয়ে কি করছে, ইরানের যে আলোচিত পারমাণবিক স্থাপনাগুলো আছে, যে ফোর্দো,
তারপরে এই যে আপনার কই গেল ফোর্দো, এরপর ইস্পাহান, এরপরে নাতানজ, হ্যাঁ, ফেরদো মানে যেটা বললাম বুশেহর, আরাক, এইগুলোতে ইসরায়েলের কিছু মানে ইরানের কিছু পারমাণবিক স্থাপনা আছে। সেই স্থাপনাগুলোতে পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এরকম একটা অপবাদ দিয়ে ইসরায়েল কি করে, ইরানে হামলা করে। ঠিক আছে। আর ইরানের এই অপারেশনের নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এবং ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করে সেটার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিজ। তাইলে আমাদেরকে এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, অপারেশন রাইজিং লায়ন এবং অপারেশন ট্রু প্রমিস, বিশেষ করে ট্রু প্রমিস 3, এটা মনে রাখতে হবে এটা। এবং দেখেন, শেষ পর্যন্ত মধ্যস্থতা করার আগে যুক্তরাষ্ট্র কি করে, যুক্তরাষ্ট্র হচ্ছে ইসরায়েল মানে ইরানে একটা মানে ওই বি 2 বোম্বার দিয়ে, আপনারা জানেন যে বোম্বারের নাম হচ্ছে বি 2, আরে কই, বি 2 বোম্বার। এই বি 2 বোম্বার একটা কঠিন বোম্বার। ঠিক আছে, দেখেন এই যে এইটা বি 2 বোম্বার দিয়ে যখন যুক্তরাষ্ট্র হামলা করে, তখন তারা এই যে পারমাণবিক স্থাপনায় যে তারা হামলা করে, এই যে পারমাণবিক স্থাপনায় তারা হামলা করে, এই পারমাণবিক স্থাপনায় হামলা করার যে সাংকেতিক নাম সেটার নাম হচ্ছে অপারেশন, অপারেশন মিডনাইট হ্যামার, অপারেশন মিডনাইট হ্যামার। দেখেন এই অপারেশন মিডনাইট হ্যামার যেটা, এইটার মধ্য দিয়ে মাঝরাইতে হামলা করে এই বি 2 স্পিরিট যে স্টিল বোম্বার আছে, এই বোম্বার দিয়ে। এখন এটা কেন এত স্টিল দিই, কারণ আপনারা দেখছেন যে এই বোম্বারটার যে শেপ বা যে গড়ন, সেটা একদম চ্যাপ্টা, মানে চ্যাপ্টা ধরনের। এর ভেতরে দুইজন পাইলট বসে, হ্যাঁ, পাইলটরা এটা একটানা মানে দীর্ঘ সময় এটা উঠতে পারে। ঠিক আছে, মানে এটার ফ্লাইট লেংথ, এটা দিয়ে সমস্ত পৃথিবীর যে কোনো জায়গায় যে এরা বোমা হামলা করে আসতে পারে। এবং এটা একটা মানে কঠিন একটা জিনিস, এটাতে বিশেষ ধরনের একটা পেইন্ট ব্যবহার করা হয়, বিশেষ ধরনের রং ব্যবহার করা হয় এটার গায়ে, যে কারণে শেষ পর্যন্ত এটা কোনো রাডার বা কোনো কিছু এটাকে দেখতে পারে না বা ধরতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং অনেক উপর দিয়ে উঠতে পারে এটা। ঠিক আছে, অনেক উপর দিয়ে উঠতে পারে। তো যাই হোক, দুইজন পাইলট এতে থাকেন, একজন পাইলট ঘুমান আর একজন পাইলট জেগে থেকে চালান। হ্যাঁ, ওই এর ভিতরেই তারা হাগুমুতু করেন সবকিছু মোটামুটি এই বি 2 স্টিল বোম্বারের ভেতরেই। এবং এইখানে তারা বিশেষ ধরনের খাবার খান, হ্যাঁ, মানে একদম মেপে মেপে তারা পানি খান, এরকম অনেকগুলো বিষয় এখানে আছে। এবং প্রচুর পরিমাণে বোমা, মানে বিশাল ওজনের বোমা এটাতে বহন করা যায় আর কি। ঠিক আছে। তো এই যে বোমা যে হামলা করছে এই বি 2 বোম্বার দিয়ে, এটাই হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। এবং এই তিনটা পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করছে, ফোর্দো, বিশেষ করে ফোর্দো, ইস্পাহান, নাতানজ। এর মধ্যে ফোর্দোটা তো খুব গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ছিল। তবে তার আগেই সম্ভবত ইরানকে বলে দিয়েছে যুক্তরাষ্ট্র যে তুমি সরাই নিও মালপাতি, আমরা কিন্তু হামলা করব। ঠিক আছে, এরকম হচ্ছে বিষয়। তো এগুলা আপনারা একটু মনে রাখবেন। দেখেন বি 2 স্টিলথ যে বোমারু বিমান আছে, এই বোমারু বিমান দিয়ে হামলা করা হয়েছে। আচ্ছা, এরপরে আপনারা দেখেন। আচ্ছা, এরপরে আপনারা দেখেন যে ইরান ইসরায়েল সংকটে দেখেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম হচ্ছে আয়রন ডোম। আমরা আয়রন ডোম ছাড়াও কিন্তু ডেভিড স্লিং এর কথা বলেছি। ঠিক আছে, ডেভিড স্লিং এর কথা বলেছি, অ্যারোর কথা বলেছি, হ্যাঁ, থার্ডের কথা বলেছি, এগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এছাড়া দেখেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নাম হচ্ছে আইডিএফ, যেটা পূর্ণরূপ হচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। ঠিক আছে। এরপরে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থার নাম মোসাদ, পৃথিবীর সবচেয়ে কঠিন গোয়েন্দা সংস্থা হচ্ছে মোসাদ। এবং সামরিক গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে আমান। আর তাদের একটা ঘরোয়া গোয়েন্দা সংস্থা আছে যেটার নাম হচ্ছে সিনবেত। ঠিক আছে, সিনবেত বলে এটারে আর কি। এরপরে দেখেন ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হচ্ছে নাতানজ। হ্যাঁ, নাতানজ হচ্ছে সবচেয়ে বড়। ইস্পাহান বন্দর অবস্থিত ইরানে, হাইফা হচ্ছে ইসরায়েলে, খুবই গুরুত্বপূর্ণ। ইরানের বিভিন্ন শহর, ইসরায়েলের বিভিন্ন শহর বা বন্দর এবারকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তারপরে ইরান, এই যে ইরানের এই যে কামিকাজি ড্রোন আছে আর কি, ঠিক আছে, ইরানের কামিকাজি ড্রোন আছে আর কি, কামিকাজি। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার এই যে মানে আত্মহত্যাকারী ড্রোন, সহজ কথা, সেলফ ডিস্ট্রাকশন মোডে থাকে কামিকাজি ড্রোন। এই ড্রোনের ব্যবহার ইরান করেছে, হ্যাঁ, মনে রাখবেন। এগুলো একটু ভালো করে আপনারা পড়বেন, এগুলা থেকে প্রশ্ন আসার ভালো পসিবিলিটি থাকে। ঠিক আছে। ওকে, ইরানের স্বতন্ত্র বাহিনীর নাম দেখেন IRGC, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। এগুলো হচ্ছে ইরানি বিপ্লবী গার্ডস নামে ওরা পরিচিত। তাহলে IRGC দেখবেন। এবং
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আপনারা জানেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেইনি, তাই না? এই যে এই যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, এই যে আমাদের এই ভদ্রলোক, তিনি কি করেছেন, তিনি শেষের দিকে এসে হুম আহ মানে শেষের দিকে কি করছেন, তিনি হচ্ছে মানে আয়াতুল্লাহ আলী খামেনি যে, হ্যাঁ, আয়াতুল্লাহ আলী খামেনি কি করছেন, খামেনি তিনি যেটা করেছেন শেষের দিকে এসে তিনি তার যে শাসন ক্ষমতা আছে, শাসন ভার যেটা যেটা তার দায়িত্ব আছে, হ্যাঁ, খামেনি যে, খামেনি না খামেনি, আচ্ছা, তো হয়ে গেল খামেনেই উচ্চারণটা, আচ্ছা, হ্যাঁ, তো এই যে খামেনেই, এই যে এই খামেনি কি করেছেন শেষ পর্যন্ত তিনি মানে সৈয়দ আলী হুসেইনি খামেনি আর কি, তো এই খামেনি যে তিনি শেষ পর্যন্ত তার যে ক্ষমতা সেটা আইআরজিসির কাছে তিনি হস্তান্তর করেছেন। ইসলামী বিপ্লবী গার্ড রেভুলেশন যেটা আছে আর কি, মানে গার্ড কর্পস যেটা আছে, বিপ্লবী গার্ডস, এদের কাছে হস্তান্তর করেছেন, যেন তিনি যদি নিহত হন, শহীদ হন, তাহলেও যেন ইয়ে চলতে থাকে, মানে কি বলে, আমাদের যুদ্ধ যেন না থামে, যুদ্ধ যেন চলতে থাকে, ঠিক আছে? এই জন্য তিনি কি করেছেন, তার ক্ষমতা তিনি হস্তান্তর করেছেন, ঠিক আছে? এরপরে দেখেন ইরান ইসরায়েল সংকটের তো আচ্ছা এটা তো বলেছি। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের এই সংকটগুলো নিয়ে যে আমি কথা বলতে চেয়েছিলাম, এইটা হচ্ছে মূলত আপনাদের মূল সংকট। এছাড়া দেখেন আপনাদের আরেকটা বিষয় আমি একটু আপনাদেরকে বলে দিই, এখানে লিখে দিই, সেটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যে দুটো ইয়ে হয়েছে, এখান থেকে আপনারা একটা বিষয় একটু পড়বেন। ভারত পাকিস্তান নামে যে আপনার, মানে ভারত পাকিস্তানের মধ্যে যে এই যে বোমা হামলা চললো না কয়দিন ধরে, মানে এই যে ভারত মারে পাকিস্তান মারে, ঠিক আছে, এইটা পাকিস্তানে ভারত যে হামলা করে এটা তারা করেছিল 7 মে 2025-এ। এইটা হচ্ছে অপারেশন সিন্দুর নাম দিয়েছিল তারা। কি অপারেশন সিন্দুর? সিন্দুর মানে হচ্ছে অপারেশন সিঁদুর, যেটা মাথায় দেয় না মহিলারা, নারীরা, বিবাহিত নারীরা, এটা হচ্ছে অপারেশন সিন্দুর, যেটা ভারত কি করে, পাকিস্তানের দিকে মারে, ঠিক আছে? আচ্ছা, আর এইটার প্রতিবাদে দেখেন 10 মে 2025-এ, ঠিক আছে, এইটা আবার বুনিয়ানুম মারসুস নামে, ঠিক আছে, বুনিয়ানুম মারসুস, বুনিয়ানুম মারসুস মানে হচ্ছে আপনার সুদৃঢ় প্রাচীর আর কি, ঠিক আছে, এই নামে পাকিস্তান কি করে, আবার ইন্ডিয়ার দিকে ফিরতি হামলা করে আর কি। এই ফিরতি হামলা হচ্ছে বুনিয়ানুম মারসুস। এই দুটো বিষয় জাস্ট আপনারা মনে রাখবেন, ঠিক আছে? এই দুটো বিষয় আপনারা জাস্ট মনে রাখবেন। এবং একটা বিমান ভারত এখানে ব্যবহার করছে, ফ্রান্সের রাফাল বিমান। এই রাফাল বা রাফায়েল যেটা আর কি, এই রাফাল বা রাফায়েল বিমান প্রথমবারের মতো কোনো যুদ্ধে যে ভূপাতিত হয়েছে আর কি, এইটা ভূপাতিত করেছে হচ্ছে পাকিস্তান। তাহলে রাফায়েল বিমান যেটা, সেটা ফেল মারছে কোথায়, যে পাকিস্তানে, যে পাকিস্তান ভারতের রাফায়েল বিমান ফেলে দিছে গুলি করে, ঠিক আছে? এই জন্যে এইটা খুবই খুবই আলোচিত হয়েছে, জাস্ট এই বিষয়টা আপনাদেরকে একটু জানাই রাখলাম আর কি। এর বাইরে আপনারা কি পড়বেন, এর বাইরে আপনারা পড়বেন হচ্ছে, এর বাইরে আপনারা পড়বেন হচ্ছে বিভিন্ন জায়গায় যে গেরিলা দল, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যে আপনার হচ্ছে যে ইয়ে আছে, আহ কি বলে এটার নাম, এই যে আমাদের আম, বিভিন্ন সংস্থা, হ্যাঁ, আমি এই সংস্থার বর্তমান প্রধান, তারপরে হচ্ছে আপনার ইয়ে এই এখানে চার্ট দিতে আসলে খুব অসুবিধা, এই জন্য মূলত এই জায়গাতে আমি কোনো চার্ট দিই নাই। তবে আপনাদেরকে আমি হচ্ছে ওই একটা পিডিএফ আমি মনির ভাইয়ের কাছে পাঠাই দিব এই চার্ট সংক্রান্ত, হ্যাঁ, সেই পিডিএফটা আপনাদেরকে গ্রুপে মনির ভাই দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে ওইটা পাইলে আমি ওইটাতে একদম স্টার দিয়ে দিয়ে দিব, হ্যাঁ, যে কোন মানে সংস্থার সদস্যপদ কোন কোন সংস্থাগুলো আপনারা পড়বেন, জাস্ট ওটা মার্ক করে দিয়ে দিব। কারণ আজকে হয়তো স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়ার কথা ছিল, এই জন্য এই যে পুরো যে বিষয়টা এটা আমি মানে একটা ইয়ে করে এনেছি, স্লাইড বানিয়ে এনেছি, কিন্তু ওইগুলো আলাদা করে পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দিব একদম, ওইটা দাগায় স্টার দিয়ে, যে কোন বিষয়গুলো কোন সংস্থাগুলো আপনাদেরকে পড়তে হবে, বা পরবর্তী কিছু এই যে সংস্থার প্রধান, পরবর্তী আসর, খেলাধুলার পরবর্তী আসর, এইগুলা থেকে আপনাদের কিছু বিষয় করতে হবে, সেগুলো আমরা ওখানে মার্ক করে দিব ইনশাল্লাহ। তাহলে আশা করা যায় যে আপনারা মোটামুটি
বুঝতে পেরেছেন যে আপনাদের কোন বিষয়গুলো পড়তে হবে, রিসেন্টলি কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এর সাথে খেলাধুলা সংক্রান্ত যে বিষয় আছে সেটা, এবং আইসিটি সংক্রান্ত আর কিছু বিষয়, যেমন ধরেন যে আপনার বর্তমানে যে ব্যাপারগুলো নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, হ্যাঁ, যেমন এই যে এআই নিয়ে খুব আলোচনা হচ্ছে, ঠিক আছে, ওপেন এআই এর স্যাম অল্টম্যান, তারপরে হচ্ছে স্পেস এক্স এর এই যে আপনার ভদ্রলোকের নাম কি, এই যে ইলন মাস্ক, হ্যাঁ, এদেরকে নিয়ে কিছুটা পড়াশোনা বা কিছুটা জানাশোনা যদি আপনার থাকে, তাহলে সেইটা আপনার পরীক্ষার ক্ষেত্রে সহায়ক হতে পারে। তো এইগুলো আপনারা একটু ভালো করে আপনারা দেখবেন। হ্যাঁ, এটাও আমি ওই যে পাঁচ মিশালি যে সাম্প্রতিক আছে সেগুলো আমি ওই ইয়ের সাথে দিয়ে দিব, সেখানে আপনারা এই বিষয়গুলো পাবেন। হ্যাঁ, যে চ্যাট জিপিটি যে ওপেন এআই এর করা আছে, হ্যাঁ, তারপরে গুগলের যে জেমিনি, বর্তমানে বার্ড, এরকম বেশ কিছু বিষয় এগুলো নিয়ে আপনাদের একটা মানে ডকুমেন্ট করা আছে, আমি সেটা স্টার দিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দিব। তাহলে এই হচ্ছে মোটামুটি আপনাদের সাথে আজকের ক্লাস। আর আশা করি রাতে আপনারা স্লাইডটা মানে স্লাইড তো এখনই পেয়ে যাবেন, আর রাতে আশা করি আপনারা ইয়েটা ওই যে পিডিএফটাও পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, আমি বাসায় ফিরে এটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো আপনাদের পড়াশোনা ভালো হোক, আপনাদের পরীক্ষা ভালো হোক, সামনের যে পড়াশোনা, সামনের যে পরীক্ষা, সেগুলোর জন্য আপনাদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাক। আপনাদের জন্য এটাই অন্তর থেকে দোয়া। আপনাদের সর্বোচ্চ সাফল্য কামনা করছি, এবং ইনশাল্লাহ এরপরে যখন আপনাদের সাথে দেখা হবে তখন আপনাদের সাফল্যের খবর আপনাদের কাছ থেকেই শুনতে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, পরবর্তী কোনো আয়োজনে, পরবর্তী কোনো সেশনে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।